আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন ক্রিকেট প্ল্যাটফর্ম অ্যাক্সিস স্কুলের পক্ষ থেকে আমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। যে যেখান থেকে আমাদের আজকের এই সেশনটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাক্সিস মানেই নতুন কিছু। সেই নতুনত্বের ধারাবাহিকতায় অ্যাক্সিস মেডিকেল স্কুল প্রতিনিয়তই আমাদের জন্য আয়োজন করে যাচ্ছেন বিভিন্ন ক্যারিয়ার রিলেটেড এবং একাডেমিক সেশন। সেরকমই একটি ক্যারিয়ার রিলেটেড সেশনে আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমাদের দেশে এমবিবিএস কমপ্লিট করলেও অনেকেরই ইচ্ছা থাকে আসলে দেশের বাইরে চলে যাওয়ার। তো তার মধ্যে ইউএসএ তো সবার সারির প্রথম তালিকাতেই থেকে থাকে। কিন্তু শুধু যেতে চাইলে তো হয় না, এর জন্য আসলে প্রয়োজন হয় একটা প্রপার গাইড। এবং ইউএসএ যাওয়ার জন্য আমাদের বাংলাদেশি মেডিকেল স্টুডেন্ট এবং ডক্টরদের পার করতে হয় ইউএসএমডি নামক লাইসেন্সিং এক্সাম। তো এর আসলে বিভিন্ন স্টেপ রয়েছে। তো আমরা জানি যে যেকোনো কিছুর শুরুটা যদি ভালো মতো হয় তাহলে আসলে পরের গুলো ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা বুঝতে পেরে যাই। তো প্রথম স্টেপটাতেই যদি আমরা একটা প্রপার গাইডলাইন পাই তাহলে কেমন হয় বলুন। তো আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে সেরকম একটি গাইডলাইন নিয়ে। যিনি আজ আমাদের সাথে মেন্টর হিসেবে উপস্থিত আছেন তিনি আজ আপনাদেরকে খুব সুন্দর করে একটা প্রপার গাইডলাইন দিবেন আশা করছি ইউএসএমএল স্টেপ 1 সম্পর্কে। তো তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ডক্টর তাসমিয়া হোসেন লামিয়া আপু, জিএমসি রেজিস্টার্ড ইউকে ল্যাব মেন্টর অ্যান্ড ইউএসএমএল স্টেপ 1 যিনি কমপ্লিট করে ফেলেছেন অলরেডি। এবং এতক্ষণে তো আমাদের সেশনের টপিক আপনারা বুঝে গেছেন যে আজকের সেশনের টপিক প্রিপারেশন অ্যাবাউট ইউএসএমএল স্টেপ 1। এবং এই সেশন জুড়ে পুরো সেশন জুড়ে আপনাদের সাথে হোস্ট হিসেবে আমি আছি ডক্টর শারমিন সিদ্দিকী হ্যাপি, ইন্টার্ন ডক্টর ফ্রম ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। তো সেশনের শুরুতেই আপনাদের একটা কথা বলে রাখি, এই সেশন রিলেটেড আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করে অথবা জুম লিংকের মাধ্যমে সরাসরি আমাদের মেন্টর কাছে প্রশ্ন করতে পারেন। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে ভালো। আপু ইউএসএ তে কেমন যাচ্ছে আপনার দিনকাল? আম, ভালোই যাচ্ছে, সবকিছু মিলিয়ে একটু ব্যস্ত যাচ্ছে আর কি। মানে স্টেপ 1 দেওয়ার পর থেকে সময়টা একটু ব্যস্ত হয়ে যায় সবকিছু মিলিয়ে। সো আর এমনি ভালো আছি। হ্যাঁ, আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আপু, আপনি আপনার এই ব্যস্ত সময় থেকেও আমাদেরকে সময় দিচ্ছেন আজকে। তো আপু আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আমাদের আজকের সেশনটা শুরু করতে পারি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো আপু আমরা প্রথমেই জানতে চাইবো যে ইউএসএমএলই আসলে বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা, ইউএসএমএল হচ্ছে কথাটার মধ্যে আসলে এটার মানে ছোট ইয়েটা আছে, ইটস অ্যান অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড। সো মানে ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সাম। সো এই পরীক্ষাটা আসলে আমরা যারা ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েটস আছি শুধু তাদেরকেই না, এই পরীক্ষাটা আসলে যারা ইভেন ইউএসএ তে বর্ন এন্ড ব্রট আপ এবং যারা এখানে মেড স্কুল কমপ্লিট করে তাদেরকেও দিতে হয় এই পরীক্ষাটা, তাদেরকেও অ্যাপিয়ার করতে হয়। আমাদের জন্য সিস্টেমটা একটু ডিফারেন্ট হয় যেহেতু আমাদেরকে নিজের থেকে প্রিপারেশনটা নিতে হয়। মানে আমাদেরকে আমাদের কোনো মেডিকেল স্কুল বা কোনো কিছুর আন্ডারে আমরা গাইডেড থাকি না। সো সেই ক্ষেত্রে একটু আমাদের জন্য পাথওয়েটা একটু ডিফারেন্ট হয়। বাট এটার লাইসেন্সটা পাওয়ার পর যেটা হয় যে আমরা আমেরিকার মতো একটা জায়গায় আমরা হচ্ছে এমডি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারি, এন্ড তারপরে আসলে আমরা রেসিডেন্সির জন্য, রেসিডেন্সি ম্যাচের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। জি আপু, হ্যাঁ ধন্যবাদ আপু। তো আপু এবার জানতে চাইবো যে ইউএসএমএল এক্সামটা, তো আপনি বললেন যে এটা একটা লাইসেন্সিং এক্সাম। তো আসলে এর কি কি সুবিধা আছে এবং একজন স্টুডেন্টের কেন এই এক্সাম বা এই যে ইউএসএ তে যেতে চায় আসলে কেন আগ্রহী হওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, উম আচ্ছা, এটা বললে আবার অনেকে রাগও করতে পারে যারা বাংলাদেশে আছে। তবে আমি অনেকেই জানি এটা আসলে জিনিসটা হচ্ছে কি, এটা আসলে প্রেফারেন্সের উপরে। কেউ যদি দেশে থাকতে চায়, আমার আমার নিজেরই অনেক বন্ধুরা, ক্লাসমেটরা, সিনিয়রসরা, জুনিয়রসরা অনেকেই আছেন যারা অনেক অনেক আছে যারা দেশেই এমডি করছে, এফসিপিএস করছে। তারা আছে তো তারা তো ভালোই আছে, তারা খারাপ নেই, তারা অবশ্যই ভালো আছে, তাদের জায়গা থেকে প্রতিষ্ঠিত হচ্ছে। তবে আমি বলবো যে কারো যদি এরকম দেশের বাইরে আসার ইচ্ছা থাকে, স্পেশালি ইউএসএ তে সেটেল হওয়ার ইচ্ছা থাকে, ইউএসএ তে ফিজিশিয়ান মানে ডক্টর হওয়ার এই প্রফেশনটাকে নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তার জন্য তো অবশ্যই ইউএসএমএলই একমাত্র ওয়ে। হুম। তো ইউএসএমএলই করলে সুবিধা হচ্ছে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে, আমি যেহেতু বাংলাদেশের মেডিকেল সিস্টেমটা
আমি নিজে ছিলাম। সো তারপরে আমি আসলে ইউকে একটা ডিটোর নিয়ে এখানে আসা কাইন্ড অফ আমার, যে আমি প্ল্যাবটাও দিয়েছি এখানে। আমার কাছে সবকিছু মিলিয়ে ওভারঅল হয়তো আমি এখনো পুরোপুরি সিস্টেমে ঢুকিনি, বাট আমার কাছে যতটুকু আমি বুঝেছি জেনেছি আমার কাছে মনে হয়েছে ইটস মোর রিওয়ার্ডিং। একটা সার্টেন সময় গিয়ে এখানেও ওয়ার্কের অনেক প্রেশার থাকবে, এমডি রেসিডেন্সিতে যাওয়ার পর থেকে শুরু করে সবকিছুতে অনেক প্রেশার থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় একটা সময় পরে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে ইভেন ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ক্যারিয়ার, মানে রেসিডেন্সি শুরু থেকে আমার কাছে মনে হচ্ছে ইটস কোয়াইট রিওয়ার্ডিং। রিওয়ার্ডিং ইন আ সেন্স যে আমি যতটুকু কাজ করছি, আমি যত ঘন্টা কাজ করছি, আমি আমার যে ইফোর্ট দিচ্ছি, কষ্ট করতেছি, দিন শেষে আমার কাছে মনে হয় যে এখানে আমি একটা ফিডব্যাক পাওয়ার মতো একটা এখানে একটা সুযোগ আছে। অ্যান্ড ওই অনুযায়ী হয়তো আমাকে পেমেন্টও করা হবে ওই ওয়াইজ। সবকিছু মিলিয়ে আমার একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করার একটা সুযোগ হয়তো আমি একটা সময় গিয়ে পাবো। সো আমার কাছে ওই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আম, যদি এটার জন্য আমি সময় ট্রাই করতে পারি, একটু পাথওয়েটা লেন্দি, একটু ডিফিকাল্ট কম্পারেটিভলি অন্যান্য লাইসেন্স এক্সামের চেয়ে ডেফিনেটলি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে দিন শেষে অল ওয়ার্থ দ্য শট এই জন্য। হ্যাঁ, জি আপু, ধন্যবাদ আপু। আপু, সবকিছুরই আসলে সুবিধা অসুবিধা থাকেই, তো সবই আপনাকে থাকবে। তো এটা থাকবেই। তো আপু আসলে ধন্যবাদ আপনাকে। এরপরে জানতে চাইবো যে আমি জানি যে ইউএসএ বেশ কিছু স্টেপ আছে, তো আপনি যদি আমাদের বলতেন যে কি কি স্টেপ আছে। আচ্ছা, ইউএসএমএল স্টেপস বলতে তো এখন আসলে এখন এই মুহূর্তে যে কয়টা স্টেপস আছে আমি সেটাই বলছি, কারণ হচ্ছে ইসিএফএমজি থেকে যে ইউএসএমএল টা হয় ইসিএফএমজির আন্ডারে। সো পাথওয়েটা আসলে কোভিড এর আগে এবং পরে একটু চেঞ্জ হয়েছে, হ্যাঁ। তো এখন যে যে কয়টা স্টেপ আছে আমি সেটাই বলছি, কারেন্টলি যেটা চলছে গত 2-3 বছর ধরে। সেটা হচ্ছে ইউএসএমএল স্টেপ 1, ইউএসএমএল স্টেপ 2, সিকে। স্টেপ টুর মধ্যেই আর কি দুটো অংশ হিসেবে কাউন্ট করা যায়, মানে আগে যেটা ছিল হচ্ছে সিকে অ্যান্ড সিএস, দুটো ছিল। এখন সিকে এর পাশাপাশি আরেকটা হচ্ছে আমাদেরকে ওইটিটা ক্লিয়ার করতে হয়, এন্ড তারপর হচ্ছে স্টেপ 3। সো ওভারঅল বলা যেতে পারে 4টা এক্সামে এক্সামে বসতে হবে, মানে কেউ যদি ইউএসএমএলটা কমপ্লিট করতে চায় তাহলে তাকে 4টা এক্সামে বসতে হবে আসলে। বাট যদি আমাকে জিজ্ঞেস করা হয় ইসিএফএমজি সার্টিফিকেশনের কথা, তাহলে স্টেপ টুর যে সিকে অংশটা, সেই সিকে পরীক্ষাটা এবং ওইটিটা কমপ্লিট করার পর যে কেউ ইসিএফএমজি সার্টিফিকেটটা পেতে পারে, মানে সেটার জন্য অ্যাপ্লাই করে ফেলা যায়। নট অনলি দ্যাট, রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে ফেলা যায়, মানে ম্যাচের জন্য অ্যাপ্লাই করে ফেলা যায়, তারপরে স্টেপ 3টা দেওয়া যায়, ওই অপশনটা আছে। জি আপু, ধন্যবাদ আপু। তো আপু, একজন স্টুডেন্টের আসলে এই যে যারা ইউএসএমএল দিতে চাইবে, বা অনেকেরই কি মানে আগে থেকেই প্ল্যান থাকে যে হ্যাঁ তারা ইউএসএ চলে যাবে, আপনি মানে কখন একজন স্টুডেন্টের এই প্রিপারেশনটা শুরু করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা খুবই সুন্দর কোয়েশ্চেন। কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার নিজেকে দিয়ে আমি বুঝি যে আমার মনে হয় যে আমরা যেমন অনেক পরে এসে ডিসাইড করেছি, অনেক পরে এসে প্ল্যান শুরু করেছি, আমার কাছে মনে হয় এখনকার দিনের স্টুডেন্টরা অনেক বেশি অ্যাডভান্সড, অনেক অ্যাডভান্সড। আই উইশ গত 10 বছর আগে আমরা এত অ্যাডভান্সড হতাম। সো যেটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, আর আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট সময় হচ্ছে যদি কেউ মেডিকেলে ঢোকার পরপরই হচ্ছে, যদি কারো এই ইন্টেনশনটা থাকে যে আমি হ্যাঁ ইউএসএ তে আমি ক্যারিয়ার করব, তাহলে আমার মনে হয় শুরু থেকেই আসলে শুরু করা উচিত। আমি বলছি না মেডিকেলে ঢোকার পর দিন থেকেই শুরু করতে হবে, অ্যাটলিস্ট 5-6 মাস যাওয়ার পর থেকে ওই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে আস্তে আস্তে ম্যাটেরিয়ালস গুলো সবকিছু একসাথে করা বা ম্যাটেরিয়ালস গুলো নেওয়া, আস্তে আস্তে আগানো। যে আচ্ছা আমার কি কি পড়তে হবে ইউএসএবিলিটি সম্পর্কে জানা, যে এটা আমার কি কি পাথওয়ে দিয়ে যেতে হবে, কিভাবে ইউএসএ তে যাব, বা কি পরীক্ষা দিব, শেষ করবো, এটার পরে কি স্টেপ, এটার পরে কি স্টেপ। তো আমার মনে হয় আসলে শুরু থেকে ফার্স্ট ইয়ার থেকে আসলে যে কারো প্ল্যান করা উচিত, প্ল্যান করে আগানো উচিত। জি আপু, ধন্যবাদ আপু। তো আপু, এই যে ইউএসএমএল দিয়ে যখন একজন বাংলাদেশি ডক্টর ইউএসএমএল মানে ওখানকার ইসিএফএমজি সার্টিফাইড হয়ে যাচ্ছেন, তো তখন আসলে কোন কোন স্পেশালিটি গুলোতে যাওয়ার জন্য সুযোগটা বেশি থাকে? আচ্ছা, আহ যদি বলা হয় যে সুযোগ বেশি থাকে, এখন স্পেশালিটিতে আসলে অনেক কিছুই আছে, মানে আমার সব রকম স্পেশালিটি এখানে আছে, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, এগুলো তো মাদার সাবজেক্ট, এর আন্ডারে অনেক অনেক সাব স্পেশালিটি আসলে আছে। তবে যদি আমাকে আইএমজি ফ্রেন্ডলি বলা হয়, যে আমরা যারা ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস আছি তাদেরকে যদি বলা হয়, যে তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি যতটুকু জানি আমার সার্ভে থেকে, সেটা হচ্ছে ইন্টারনাল মেডিসিন, ইমার্জেন্সি মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, জেনারেল সার্জারি, নিউরোলজি একটু কম্পিটিটিভ কম্পারেটিভলি, বাট নিউরোলজি, পিডিয়াট্রিক্স, প্রিভেন্টিভ মেডিসিন এগুলোতে কম্পারেটিভলি আমাদের আইএমজি দের যাওয়ার জন্য কিছুটা ফ্রেন্ডলি রাদার দেন দ্য আদার স্পেশালিটিস। তবে এমনও না যে ডক্টররা কখনোই যায়নি, এখানে অবস গাইনি ডক্টররাও আছে।
ডার্মাটোলজি আছে, প্লাস্টিক সার্জারি আছে, রেডিওলজি আছে, সাইকিয়াট্রি আছে, এরকম আরো সাবজেক্টস আছে যেখানে বাংলাদেশি ডক্টর বা আইএমজির আর কি চান্স পেয়ে থাকে, মানে স্পেশালিটিস। তবে সিএফএমজির আন্ডার অ্যাকচুয়ালি সব স্পেশালিটিসই আসে, মানে সো যে কেউ যে কোনো স্পেশালিটিতে অ্যাপ্লাই করে ওই ওয়াইজ কাজ করলে সে যেতে পারবে। জি আপু, ধন্যবাদ আপু। আপু, এবার জানতে চাইবো যে আমরা এই যে যারা এসএমডি এক্সামটা দিতে চাচ্ছেন, তো তারা মানে কখন থেকে একজন স্টুডেন্ট এক্সাম দেওয়ার জন্য এলিজিবল হবে? আচ্ছা, এলিজিবল হওয়াটা হচ্ছে, এলিজিবল আসলে মেডিকেল স্টুডেন্টরা যে কোনো সময় কিন্তু দিতে পারে। এলিজিবল হওয়ার জন্য মেডিকেল স্টুডেন্ট হলেই হয়, এটার জন্য স্পেসিফিক কোনো কাগজ বা কিছু লাগে ওরকম না ব্যাপারটা। তবে আহ যদি প্রিপারেশন ওয়াইজ বলতে হয় তাহলে আমি বলবো যে সেকেন্ড প্রফ, এখন তো সেকেন্ড থার্ড প্রফে আই থিঙ্ক এখনকার যে কারিকুলাম সেই ওয়াইজ আসলে থার্ড প্রফে আমরা, আমার মনে হচ্ছে যে আমি যতটুকু জানি স্টুডেন্টরা প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি থার্ড প্রফে গিয়ে পড়ে। এরপরে আসলে পরীক্ষায় অ্যাপিয়ার করার মতো একজন আমার মনে হয় প্রপারলি এলিজিবল হবে, কারণ স্টেপ ওয়ানে এই সাবজেক্ট পর্যন্ত আসলে হাইলি টেস্টেড। সো এরপরে আসলে যে কেউ পরীক্ষার জন্য আমার মনে হয় যে ফোর্থ ইয়ারের পরে, মানে থার্ড প্রফের পরে, মানে ফোর্থ ইয়ারের পরে আসলে যে কেউ এক্সামে বসার জন্য প্রপারলি এলিজিবল হবে বাংলাদেশের আমাদের মেডিকেল এমবিবিএস এর কারিকুলাম ওয়াইজ। জি আপু, ধন্যবাদ আপু। তো আপু, আপনি বললেন যে কোনো পেপার বা কিছুই লাগে না, একজন এমবিবিএস স্টুডেন্ট হলেই সে অ্যাপ্লাই করতে পারে। হুম। অবশ্যই একটা প্রসিডিউর আছে, তো আসলে পুরো প্রসিডিউরটা সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, প্রসিডিউরটা হচ্ছে সবার, আমি সিরিয়ালি বলছি, স্টেপ ওয়ানের আগে যে শুরুর প্রসিডিউরটা সেটা বলছি। প্রথমে যে কোনো স্টুডেন্টকে ইসিএফএমজি ওয়েবসাইটে গিয়ে একটা ইসিএফএমজি আইডি ক্রিয়েট করার জন্য রিকোয়েস্ট করতে হয়। তো ওই রিকোয়েস্টটা করলে ওরা একটা জাস্ট আইডি পাসওয়ার্ড দিয়ে একটা ইমেইলে কনফার্মেশন দেয়। ইমেইলে গিয়ে নিজের আইডি, নিজের পাসওয়ার্ডটা নিজেই সেট করে নিয়ে তারপর নিজের জন্য একটা অ্যাকাউন্ট হয়ে যায়। এখন অ্যাকাউন্ট হওয়ার পরে ওরা একটা ভেরিফিকেশন চায়, যেটাকে বলা হয় যে নোটারি ক্যাম্প ভেরিফিকেশন। এটাকে অনেকে একটু ভয় পায় যে আচ্ছা এটা কি, মানে এটা কিরকম কি করতে হয়। কেউ, আমি নিজে পার্সোনালি এরকম অনেক কোয়েশ্চেন্স পেয়েছি যে আপু আমার কি ফেস দেখাতে হবে কিনা, বা হিজাব পরা থাকলে সমস্যা হবে কিনা, এরকম কিছু কোয়েশ্চেন্স আমি পেয়েছি, তো ওভাবে আমি রিপ্লাই দিচ্ছি। সো যেটা হচ্ছে নোটারি ক্যাম্প ভেরিফিকেশনটা হচ্ছে কাইন্ড অফ ওরা শুধু বেসিক্যালি ফেসটা ম্যাচ করায় আর একটা আইডেন্টিফিকেশন হিসেবে একটা কিছু মিডিয়া চায়। মিডিয়া অ্যাজ ইন আমি বলবো যে সবার জন্য ইন জেনারেল পাসপোর্ট। ওরা পাসপোর্টের ফার্স্ট পেজটা দেখতে চাই, যেটা আমরা নোটারি ক্যাম্পের জন্য যখন আমি অ্যাপ্লাই করব তখনই আমরা আমাদের পাসপোর্টের ফার্স্ট পেজটা স্ক্যান করে ওদেরকে পাঠিয়ে দিই। তারপর ওদেরই একজন রিপ্রেজেন্টেটিভের সাথে ইমেইলে কথা হয়। ইমেইলে কথা হওয়ার পরে একটা ডেট টাইম, দুজনের একটা অ্যাভেলেবেল ডেট টাইম ফিক্স করে ওরা হচ্ছে এরকমই একটা জুমের লিঙ্ক দেয়। আসার পরে জুম অথবা গুগল মিটের একটা লিঙ্ক দেয়। লিঙ্ক দিয়ে আসার পরে এই যে এক্স্যাক্টলি যেভাবে আমি বসা, সেভাবে বসে ওরা শুধু পাসপোর্টটা দেখাতে বলে, মানে আমার ফেসটা ওরা দেখে, সাথে আমার পাসপোর্টের সাথে আমার ফেসের মিল আছে কিনা, বাস এতটুকুই। এতটুকুই হচ্ছে নোটারি ক্যাম্প ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনের জন্য আসলে কিছু ডলার লাগে, লাইক $160 মতো লাগে। ওটা পেমেন্টটা কমপ্লিট করেই তারপর আসলে ভেরিফিকেশনটা হয়। সো এই ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার পরে যে কেউ তার ইসিএফএমজি আইডি পাবে, এবং এই আইডিটাই লাস্ট পর্যন্ত সে আসলে ক্যারি করবে, একদম তার এক্সামের লাস্ট পর্যন্ত সে ক্যারি করবে, যতদিন পর্যন্ত সে না ইসিএফএমজি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে। হ্যাঁ, এটা। তো এই আইডি পাওয়ার পরে হচ্ছে আসলে স্টেপ ওয়ানের জন্য অ্যাপ্লিকেশন ফিল আপ স্টেপটা আসে। তো আইডি পেয়ে গেলাম, এখন আমি স্টেপ ওয়ানের জন্য অ্যাপ্লিকেশন ফিল আপ করবো। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি। আমার মতো অনেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে এবং তারা এর পরে পরীক্ষা দিতে চায়, তারা অনেকে এটা করে যে আগে সিকে এক্সামটা দিয়ে নেয়। অনেকে থাকে বাংলাদেশের রেসিডেন্সিতে থাকা অবস্থায় পরীক্ষা দেয়, তারা ভাবে যে আচ্ছা আমি ক্লিনিক্যাল সাইডটা আগে পরীক্ষা দিয়ে নেই, তারপর আমি স্টেপ ওয়ানটা দিব, বা স্টেপ ওয়ানটা যেহেতু মোর বেসিক। সো তারাও কিন্তু করতে পারে, মানে এটাও কিন্তু পসিবল। এখানে ইউএসএ তে এমন না যে এটা ইউএসএমএল স্টেপ ওয়ান দেখে এটা শুরুতে দিতে হবে, তো ওটা সিকেটাও অনেকে আগে অ্যাপিয়ার করতে পারে। তবে এটা কেন, এটার মেরিটস ডিমেরিটস নিয়ে আমি পরে আসছি, হয়তো পরে কনভারসেশনে আসছি। তো এরপরে আসলে আইডি খোলার পরে স্টেপ ওয়ান পরীক্ষার জন্য একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হয়। সেই অ্যাপ্লিকেশনটাতে সবাই একটু প্রবলেম ফেস করতে পারে। তবে যদি স্টুডেন্টদের কথা আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে খুব একটা এটা নিয়ে প্রবলেম হয় না। ওই যদি ওই যে জিজ্ঞেস করে প্রফেশনটা কি, সেক্ষেত্রে যদি কেউ স্টুডেন্ট লিখে দেয় তাহলে খুব বেশি আসলে কাগজপত্র দেখানোর ওরকম ইয়ে থাকে না। তবে আম, তবে যদি স্টুডেন্ট না হয়, গ্রাজুয়েট হয়, সেক্ষেত্রে দুইটা সার্টিফিকেট লাগে। একটা হচ্ছে আমাদের ডিপ্লোমা সার্টিফিকেট যেটা,
ডেট মানে বেসিক্যালি কাগজ তো পরে লাগে। ডিপ্লোমা সার্টিফিকেট বলতে আমাদের চিটাং ইউনিভার্সিটি ঢাকা, আমি তো চিটাং ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম সেই জন্য বলছি, যারা ঢাকা ইউনিভার্সিটি আছে, যারা সিলেট আছে বা রাজশাহী ইউনিভার্সিটি আছে, তারা যেমন তাদের ইউনিভার্সিটি থেকে ফাইনাল পাস করার পরে যে সার্টিফিকেটটা দেওয়া হয়, উপরে যে ইউনিভার্সিটির নাম লেখা যে সার্টিফিকেটটা, ওখানে যে ডেটটা লেখা থাকে ডিপ্লোমা সার্টিফিকেটটার, ওই ডেটটা লাগে বেসিক্যালি অ্যাপ্লিকেশনে, যারা গ্রাজুয়েট তাদের জন্য বলছি। সাথে আরেকটা জিনিস লাগে যে আমি আমার যা যা রিকোয়ারমেন্টস আছে, মানে আমি যে মেডিসিন সার্জারি গাইনি, এটাও গ্রাজুয়েটদের জন্য, যারা মেডিসিন সার্জারি গাইনি কমপ্লিট করেছে সবকিছু, তাদের এই সমস্ত রিকোয়ারমেন্ট, সমস্ত ওয়ার্ডের রোটেশন সবকিছু কমপ্লিট হওয়ার ফাইনাল ডেটটা কবে, রিকোয়ারমেন্টস ফিল আপ হওয়ার ফাইনাল ডেটটা কবে, সেটা হচ্ছে আমরা ফাইনাল প্রফে যে সময়টাতে বসি এবং ফাইনাল প্রফের রেজাল্টের ডেট, এই জিনিসটা করেছে। তো ফাইনাল প্রফের রেজাল্টের ডেটটা যার যার ইউনিভার্সিটি সবাই সবার ফাইনাল প্রফের রেজাল্ট ডেটটা জানে, কারণ আমাদের ট্রান্সক্রিপ্টও লেখা থাকে, আমাদের রেজাল্ট শিটেও লেখা থাকে যে রেজাল্ট কবে বের হয়েছিল। সো ওই ডেটটা দিতে হয়। স্টুডেন্টের জন্য কিন্তু এগুলো কিছু লাগছে না। স্টুডেন্টদের জন্য একটা জায়গায় কনফিউশন লাগে অনেকের, যে ক্লার্কশিপটা কি। ক্লার্কশিপে একটা বড় একটা পার্ট থাকে। সো ক্লার্কশিপটা নিয়ে আসলে কিছু দ্বিমত আছে। দেন এগেইন আমি যেটা বলছি যে ইউএসএ তে আসলে আমাদের জন্য প্রপার বলার মতো কেউ নেই যে আচ্ছা ঠিক আছে তুমি এটা লেখো, আচ্ছা তুমি এটা লিখো না, বা এটা রাইট এটা রং। সো ক্লার্কশিপটার ব্যাপারে আমি যখন ফিল আপ করেছি, অনেকের অনেক মতামত ছিল, যে কেউ বলেছে তুমি এটা খালি রাখতে পারো, মানে ইটস অল রাইট, ওরা জাস্ট স্ট্যাটিস্টিক্যাল পারপাস এটা চায়, তেমন কিছু না। আবার কেউ বলেছে যে তারা তাদের থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ারের মোটামুটি যা যা ওয়ার্ডে রোটেশন করেছে কয়েক সপ্তাহ ধরে, তার ওই ডেট গুলো জাস্ট বসিয়ে গেছে। দ্যাটস ইট। তো এটাই হচ্ছে ক্লার্কশিপ, এটা নিয়ে কোনোই প্রবলেম হয় না। অনেকে ব্ল্যাঙ্ক রেখেও শেষ করে ইউএসএমএলএ শেষ করে রেসিডেন্সে ঢুকে গেছে, সেটাতে কোনো প্রবলেম হয়নি। আবার অনেকে ফিল আপ করে গেছে তাদের একটা টেন্টেটিভ ডেটস ধরে, সেটাতেও কোনো প্রবলেম হয়নি। সো আলটিমেটলি ওইটা ক্লার্কশিপটা নিয়ে তো চিন্তার কিছু নাই। অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে, অ্যাপ্লিকেশনটা কোয়াইট বিগ বিগ অ্যাজ ইন এটা প্রায় 20-22 পেজের একটা বড় অ্যাপ্লিকেশন। এটা সাবমিট করার পরে ওরা আবার একটা ভেরিফিকেশনের জন্য মেডিকেল কলেজে, ওরা মেডিকেল কলেজের সাথে কন্ট্যাক্ট করতে চায়। তখন একটা ফর্ম আসে, সেটা হচ্ছে 186 ফর্ম, 186 নাম্বার ফর্ম, যেটার জন্য আমাদের অ্যাপ্রুভাল লাগে। আচ্ছা, এটারও একটা স্টেপ আছে। এখন 186 ফর্মটা, এটা বাংলাদেশের অনেক মেডিকেল হচ্ছে অনলাইনে করে থাকে, যাদের হচ্ছে অনলাইনে অ্যাপ্রুভড, আর অনেকে আছে হাতে হাতে করতে পছন্দ করে। এটা আসলে মেডিকেল কলেজের প্রেফারেন্স, যে আমি কিভাবে করতে চাই। সো অনেক মেডিকেল কলেজে শুনেছি যে তারা, আমি এখান থেকে একটা কাগজে 186 ফর্মটাতে আমি সাইন করে বাংলাদেশে পাঠাবো, আমার বাংলাদেশের অফিস যিনি সহকারী থাকেন, অফিসের যিনি থাকেন, ওই সহকারী যিনি থাকেন, তাদের কাজ হচ্ছে ওইটাকে ডিন স্যার মানে প্রিন্সিপালকে দিয়ে সাইন করিয়ে সেটার একটা অ্যাপ্রুভাল নিয়ে ডিরেক্টলি ইসিএফএফ এর অফিসে পাঠানো। এটা একটা। আরেকটা ওয়ে হচ্ছে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার মেডিকেল কলেজ ফরচুনেটলি হচ্ছে ওরা অনলাইনে আমার মেডিকেল কলেজের সাথে এটা অ্যাপ্রুভালের মানে অ্যাপ্রুভাল ছিল আমার মেডিকেল কলেজে। সো আমার যেটা হয়েছে, আমি জাস্ট ফর্মটা আমার মতো করে অনলাইনে সাইন করেছি, তারপর আমার মেডিকেল কলেজে ওরাই আমি এটা পাঠিয়েছি এবং ওরা ওদের জন্য, ওদের ভেরিফিকেশনের জন্য কোয়েশ্চেন করেছে, কোয়ারি করেছে যে ইজ ইট রাইট অর রং। তো আমার মেডিকেল কলেজ থেকে প্রিন্সিপালের সাইন নিয়ে ওরা ওদের দিক থেকে আপলোড করে দিয়েছে, তো কাজটা আসলে খুব জলদি হয়ে গেছে। সো আমার আর কোনো কিছু পাঠানো বা আনা নেওয়া করা লাগেনি, হাতে হাতে কিছু করা লাগেনি, অনলাইনে হয়ে গেছে। সো এটা একটু যার যার খোঁজ নিতে হবে যে তার মেডিকেল মানে রেসপেক্টিভ মেডিকেল কলেজে কোন ভাবে কোন ওয়েতে 186 এর কাজটা হয়। তো মোটামুটি ওই অ্যাপ্রুভালটা হয়ে গেলে যে কেউ আসলে পরীক্ষার ডেট নেওয়ার জন্য এলিজিবল হয়ে যায়, মানে এক্সাম ডেট নেওয়ার জন্য। তারপরে আসলে এক্সাম ডেটটা নেওয়ার জন্য যখন কেউ অ্যালাউড হয়, তখন একটা ট্রায়াড দিতে হয়। ট্রায়াড এজ ইন 3 মাসের একটা টাইমলাইন নিতে হয়। সাপোজ আমি স্টেপ 1 সামনে দিব, আমার মাথায় আছে যে আমি সেপ্টেম্বর অক্টোবর সামটাইম অ্যারাউন্ড আমি পরীক্ষা দিব। তো আমি চাইলেই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর, অথবা আমার যদি মনে হয় আমার আরো 6 মাস সময় লাগবে বা আমি বছরের শেষের দিকে দিতে চাই, তাহলে আমি অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ট্রায়াডটা নিয়ে রাখতে পারি। ট্রায়াডটা নেওয়া মানে ডেট নিয়ে ফেলা না, ট্রায়াডটা নিয়ে নেওয়া মানে হচ্ছে 3 মাসের মধ্যে আমার মাথায় রাখতে হবে যে আমি পরীক্ষা দিব। যদি আমি মনে করি যে আমি ওয়েল প্রিপেয়ার্ড হব এবং আস্তে আস্তে পরীক্ষা শেষ করে অ্যাসেসমেন্ট গুলো শেষ করে যদি দেখি যে আমি প্রিপেয়ার, তাহলে আমি পরীক্ষার স্পেসিফিক ডেট নিয়ে প্রোমেট্রিক সেন্টার পরীক্ষা দিতে বসবো। সো ইটস আ লং স্টেপ। আমি চেষ্টা করেছি ব্রেকডাউন করে বলার অনেক কিছু আসলে। তবে একটা জিনিস আমি বলে রাখি, যে কেউ যদি এই প্রসেসটার মধ্যে যেতে চায়, তাহলে মানে কারো একটা, সবারই তো একটা গোল থাকে যে আমি 7 মাস পর পরীক্ষা দিব বা 8 মাস পর পরীক্ষা দিব। এই পুরো প্রসেসটা করতে কিন্তু আসলে 5 থেকে 6 মাস সময় লেগে যেতে পারে। হ্যাঁ, এই যে আমি মেইল দেওয়া নেওয়ার কথা বলছি, এই নোটারি ক্যাম্পের কথা বলছি, এই যে মেডিকেল কলেজ থেকে অ্যাপ্রুভাল, প্রিন্সিপালের সাইন নেওয়া পাঠানো বলছি, এগুলোতে আসলে উইকস আফটার উইকস টাইম লেগে যায়।
সো আমার ক্ষেত্রে যেমন প্রায় অলমোস্ট 3.5 থেকে 4 মাস লেগেছিল। সো আমি অনেকে শুনেছি যে দেখা যায় যে যেটা পাঠায় হাতে হাতে পাঠায় সেটা এসে পৌঁছাতে সময় লাগে, তারপর ওদের হাতে যে ফাইল ওয়ার্ক, সো ওটাতে অ্যাপ্রুভ নিতে ওটাতেও অনেকে 2-3 মাস লেগে যায়। সো আমি বলবো সেফ সাইডে থাকার জন্য অ্যাটলিস্ট 6 মাস আগে থেকে এই ভেরিফিকেশনের প্রসেসটা কমপ্লিট করে রাখাটা উচিত, মানে এটা সেফ। জি আপু, ধন্যবাদ আপু। আপু মাশাআল্লাহ একদম অনেক ডিটেইলসে বুঝিয়ে দিয়েছেন। তো আপু একটা কোশ্চেন ছিল যে আপু এই যে ট্রায়ালের কথা যে বললেন যে আমরা যে ট্রায়ালটা নিচ্ছি তাদের কাছ থেকে, তো ট্রায়ালটা যদি কোনো কারণে কারোর যদি কনফিডেন্সটা না আসে যে না আমি হয়তো এখন প্রিপেয়ার্ড না, তো ট্রায়ালটা মিস করে গেলে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে? আচ্ছা, না মিস করে গেলে আসলে কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই, এবং এটা অনেকই কমন একটা প্র্যাকটিস। হ্যাঁ, খুবই ইজিলি ট্রায়ালটা একবার এক্সটেন্ড করা যায়। একবার এক্সটেন্ড অ্যাজ ইন হচ্ছে, সাপোজ আমি ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের কথা বলছিলাম, চাইলেই যে কেউ এটাকে এক্সটেন্ড করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নিতে পারে, মানে নেক্সট ট্রায়ালটা নেক্সট 3 মাসের ট্রায়ালটা নিতে পারে। আহ এটা একটা টাইম লাইন আছে, এটা হচ্ছে ইসিএফএমজি ওয়েবসাইটে পাওয়া যায়। মানে ওরা টাইম লাইনটা কেমন ভাবে ভাগ করেছে যে আমার ট্রায়াল শুরুর 60 দিন আগে বা 90 দিন আগে যদি আমি ট্রায়াল চেঞ্জ করি তাহলে আমাকে কোনো টাকা দিতে হবে না, মানে কোনো পেমেন্ট নাই। তারপর 30 দিন আগে করলে কিছু টাকা দিতে হবে, 15 দিন আগে ট্রায়াল পিছালে আরো কিছু টাকা বাড়বে আর কি, এরকম আর কি। আবার 7 দিন আগে পিছালে কিছু টাকা বাড়তি হবে। সেই ক্ষেত্রে যে কেউ ইজিলি, আমার মনে হয় যে আমরা তো সবাই মোটামুটি অ্যাসেসমেন্ট গুলো 2-3 মাস আগেই শুরু করি, ট্রায়ালের 2-3 মাস আগে। সো আমি যদি দেখি যে আমার স্কোরটা ভালো আসতেছে না, আমার মন মতো আসছে না, বা রিকোয়ার্ড স্কোর আমি পাচ্ছি না, সেক্ষেত্রে ইজিলি যে কেউ 2 মাস আগে পিছালে উইদাউট এনি কস্ট ট্রায়ালটা পিছাতে পারে একবার। কিন্তু এটার কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই, বা এটা মনে করার কোনো কারণ নেই যে এটা আমার একটা, মানে এটাকে ওরা কোনো নেগেটিভলি নিবে কিনা, এটা ভাবার কোনো কারণ নেই। ইভেন কেউ যদি সেকেন্ড টাইমও ট্রায়াল, সাপোজ সেকেন্ড টাইম ট্রায়াল না নেওয়ার পরও অনেক কারণ, অনেক কিছুই হতে পারে, কেউ পরীক্ষা দিতে না পারলো, সেক্ষেত্রে সে আসলে ট্রায়াল পিছাতে পারবে না, তাকে নতুন করে এক্সাম আবার ট্রায়াল নিতে হবে আসলে। জি আপু, ধন্যবাদ আপু। আপু এবার আসবো রিসোর্সের ব্যাপারে। তো হচ্ছে এই এক্সামে প্রিপারেশন নেওয়ার জন্য আসলে আমরা কি কি রিসোর্স? আচ্ছা, আম, আচ্ছা রিসোর্স হচ্ছে, আম, যদি আমাকে শুধু, যেমন আমি আমার দিক থেকে যদি বলি ফার্স্টে, আমি আসলে তারপর স্টুডেন্টদের কথা বলছি। যদি আমাকে গোল্ডেন রিসোর্সের কথা জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে ইউওয়ার্ল্ড নামে একটা অনলাইন কোয়েশ্চেন ব্যাংকের সাবস্ক্রিপশন পাওয়া যায়, যেটা খুবই পপুলার। এবং আমি বলবো যে ইটস অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য গোল্ডেন রিসোর্সেস ডেফিনেটলি। এই জিনিসটা, সো ইউওয়ার্ল্ড এর কোয়েশ্চেনের সাবস্ক্রিপশনটা নিতে হয় কোয়েশ্চেন ব্যাংকের। অ্যান্ড দেন তারপর হচ্ছে ফার্স্ট এইড নামে একটা বই আছে, যেটা অনলাইন ভার্সন আছে, মানে পিডিএফ ভার্সন আছে, এবং সাথে সাথে আমাদের দেশে হার্ড কপি পাওয়া যায়, মানে বইটা পাওয়া যায়, সেটা একটা আছে। আর হচ্ছে প্যাথোমা, প্যাথোমা যেটাকে প্যাথোলজির জন্য আমরা বলে থাকি, এই তিনটা হচ্ছে বলা হয় যে এই তিনটা মেইন রিসোর্স, যেটার কথা অ্যাকচুয়ালি সামনাসামনি বলে যে হ্যাঁ এই তিনটা হচ্ছে তুমি ফলো করবা, যে কেউ যে কোনো স্টুডেন্ট ফলো করবে। এই সব কিছুরই অনলাইন ভার্সন আছে, ইউওয়ার্ল্ডেরও ইভেন অফলাইন ভার্সন আছে। অফলাইন ভার্সন অ্যাজ ইন আগে যারা স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছে বা আছে, সেটার অফলাইন ভার্সন পাওয়া যায়। সো স্টুডেন্টদের জন্য আমি বলবো ইটস আ ভেরি বেনিফিশিয়াল ওয়ান, কারণ ইউওয়ার্ল্ডের সাবস্ক্রিপশনটা কোয়াইট এক্সপেন্সিভ। এক্সাম মানে ইউওয়ার্ল্ড কোয়েশ্চেন ব্যাংকের সাবস্ক্রিপশন, যারা স্টুডেন্ট আছে তারা চাইলে অফলাইন ভার্সনটা যখন যখন জানে যে আমি আগামী 2 বছরে পরীক্ষা দিচ্ছি না কিন্তু আমি এখন থেকে প্রিপারেশন নিচ্ছি, তারা যেটা করতে পারে, কোয়েশ্চেনটা কেমন আসে পরীক্ষায়, কিরকম জিজ্ঞেস করা হয় কোয়েশ্চেন, তারা এটা ইউওয়ার্ল্ড এর অফলাইন ভার্সনটা তারা পড়তে পারে। একটা সার্টিন টাইম পড়ার পরে পাশাপাশি তারা প্যাথোমা বইটা, প্যাথোমার ভিডিও, তারপর হচ্ছে ফার্স্ট এইডটা আসলে সবার লাস্টে আসে। ফার্স্ট এইডটা একটা সামারি বুকের মতো। ফার্স্ট এইডটা যদি আমি যে কেউ হুট করে মানে পড়ার শুরুতেই যদি কেউ পড়তে যায়, আসলে কেউই বুঝতে পারে না, তার জন্য মনে হয় যে আরো ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারগুলো, মানে ধরা যায় না আসলে যে ফার্স্ট এইডে কি লেখা কি বলছে, কারণ লিটারালি ওটা একটা সামারি বুকের মতো। আর আর যদি ফার্স্ট এইডটা ভালো করে বুঝতে হয় তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করবো বিএনবি, বোর্ডস এন্ড বিয়ন্ডস নামে একটা, ওটাকে আমরা শর্ট ফর্মে বিএনবি বলে থাকি। তো বোর্ডস এন্ড বিয়ন্ডস নামে একটা ভিডিও আছে, ভিডিও লেকচার্স আছে, যেটা কোনো কস্ট মানে কোনো টাকা দিয়ে কিনতে হচ্ছে না। এটা ভিডিওটা খুবই অ্যাভেলেবল। এটা একটু গ্রুপগুলোতে, রেডিট নামে একটা অ্যাপ আছে স্টুডেন্টদের, সেটার সেই গ্রুপে অথবা বিভিন্ন গ্রুপে, টেলিগ্রামে, স্কাইপে, বিভিন্ন গ্রুপে এটা পাওয়া যায়। সো একটু একটু সার্চ দিলেই খুঁজে পাওয়া সম্ভব ভেরি ইজিলি। বোর্ডস এন্ড বিয়ন্ডস এর ভিডিও গুলো যদি কেউ দেখতে পারে, তা ওই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই ভালো। একটা সার্টেন টাইম আগ পর্যন্ত কাপলানের সিরিজের ভিডিও গুলো খুবই ফেমাস ছিল, তবে কাপলানটা হচ্ছে কি অনেক টাইম কনজিউমিং এবং বিট মোর ডিটেইলড
অত বেশি ডিটেলস আসলে লাগে না, কারণ দিন শেষে একটা হয় কি যে আমি পড়ছি একটা জিনিস, কিন্তু দিন শেষে আমার মাথায় তো ইনফরমেশন আসলে রিটেইন করতে হবে। তো আমি কাপলানের আসলে কিছু সিরিজ ভিডিও আমি দেখা ট্রাই করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছিল ওইটা রিটেইন হচ্ছে না ঠিক মতো। মানে আমার কাছে মনে হয়েছিল পার্সোনালি, এটা আমার চয়েস, যে আমার মনে হয়েছিল বোর্ডস এন্ড বিয়ন্ডস এর ভিডিওটা দেখার পরে যখন আমি ফার্স্ট এড পড়ছিলাম বা আমি ইউওয়ার্ড এর কোয়েশ্চেন করছিলাম, আমার জন্য ওইটা মনে হয়েছিল মোর প্রিসাইজ, এবং ওই ভিডিওগুলোতে খুব সুন্দর করে এক্সপ্লেন করা, সো যে কারো কনফিউশন থাকলে সে ইজিলি ওটা থেকে ক্লিয়ার করতে পারে। সো রিসোর্সের ক্ষেত্রে আমি আপাতত 4টা নাম বললাম, ইউওয়ার্ল্ড, ফার্স্ট এইড, প্যাথমা, বোর্ডস এন্ড বিয়ন্ডস এর ভিডিওস। আচ্ছা, আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে স্কেচি মাইক্রো। স্কেচি মানে স্কেচি নামে একটা ইয়ে আছে, সেটারও ভিডিওস গুলো পাওয়া যায় এভাবে, এই রিসোর্স থেকেই পাওয়া যায়। স্কেচির মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি, স্পেসিফিক্যালি আমি এই দুইটার কথা বলবো। এই দুটো কোনোভাবেই কোনো স্টুডেন্টের আসলে আমার মনে হয় মিস করা উচিত না। ওখানে খুব সুন্দর করে ছবি দিয়ে দিয়ে পিকচার দিয়ে দিয়ে আসলে বোঝানো হয়, কারণ স্বাভাবিকভাবে আমাদের দেশে যে অ্যান্টিবায়োটিক্স গুলো ইউজ হয়, আমাদের দেশে যে মাইক্রোবায়োলজি যেসব অর্গানিজমস আমরা পাই, আমেরিকাতে তো ওগুলোর পাশাপাশি আরো অনেক আছে। সো ওইটার জন্য আমরা আসলে খুব একটা ফ্যামিলিয়ার থাকি না ওগুলোর প্রতি। সো আমার মনে হয় ওই যদি কেউ ওগুলো দেখতে পারে, তাহলে তাদের জন্য এই কয়টা ভিডিও যদি একটু ফলো করতে পারে, স্কেচি, মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি, তাদের জন্য খুবই ইজি হয়ে যায়। আর প্যাথোমার কথা বলছিলাম, প্যাথোমার যেমন বই আছে, ঠিক তেমনি প্যাথোমার পিডিএফ ভার্সন তো ডেফিনেটলি পাওয়া যায়। অ্যাট দ্য সেম টাইম প্যাথোমার হচ্ছে লেকচার ভিডিওটা পাওয়া যায়, মানে যে জিনিসটা বইতে লেখা সেটাই লেকচার ভিডিওতে এক্সপ্লেইন করা। সো কেউ যদি মনে করে তার বই পড়ার চেয়ে তার শুনলে তার ভালো ইনফরমেশন রিটেইন হয়, তাহলে সে এটা করতে পারে, মানে প্যাথোমার ওই ভিডিও লেকচারটা তারা দেখতে পারে, শুনতে পারে। সো ওটাও খুবই হেল্পফুল, আমি ওটাও পাশাপাশি আমার পড়ার পাশাপাশি ম্যাটেরিয়াল হিসেবে রেখেছিলাম। অ্যাট দ্য সেম টাইম আরো কিছু ম্যাটেরিয়ালস যদি আমি বলি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে ইসিজির জন্য আমি স্পেসিফিক্যালি কিছু বই রেখেছিলাম। ইসিজি ইভেন আমাদের দেশের আমাদের কিছু বইটই আমি ইসিজির জন্য রেখেছিলাম, যেগুলো আমরা আমাদের এমবিবিএস কারিকুলামে পড়েছি বা এরপরে ফার্দার আমি আমার প্রফেশনাল লাইফে আমি কাজে লাগিয়েছি। ইসিজির জন্য বই আরো আছে। অ্যানাটমির জন্য আমি যদি বলি, আমি পার্সোনালি নিটারের যে বইটা আমরা সবাই পড়ি, স্টুডেন্টরা সবাই পড়ে, নিটারের বইটা আমার জন্য খুবই হেল্পফুল এবং আমার খুবই পছন্দের একটা বই, যেহেতু অ্যানাটমির প্রচুর কোয়েশ্চেন্স আসে। সো আমার মনে হয় নিটারের বইটা খুবই হেল্পফুল, ওইটা আমার কাছে হেল্পফুল লেগেছে। পাশাপাশি আরো সোর্স হচ্ছে ইউটিউব। ইউটিউবে অনেক অনেক চ্যানেলস আছে, স্পেসিফিক আমি কিছু চ্যানেলস এর নাম বলে দিতে পারি, যেমন র্যান্ডি নেইল, একজন আমেরিকান এমডি আছেন, তার একটা চ্যানেল আছে, সে খুবই সুন্দর করে প্রিসাইজ করে 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 বিভিন্ন টপিক নিয়ে কথা বলে, ওইটা একটা আছে। ওনার বায়োস্ট্যাটিস্টিক্স এর ভিডিও গুলো খুবই খুবই হেল্পফুল। ওগুলো শোনার পরে কেউ যদি ফার্স্ট ইয়ারে বায়োস্ট্যাটের ওই চ্যাপ্টারটা করে, তাদের জন্য খুবই ইজি হয়ে যায় বুঝতে। তারপর আরো কিছু আছে, অসমোসিস নামে একটা চ্যানেল আছে, সেটাতেও খুবই সুন্দর করে ভিডিওস গুলো দেওয়া। আমার নিজের পার্সোনালি আমি অনেক পাথওয়ে বা অনেক কিছু যেগুলো মনে রাখতে আমার কষ্ট হচ্ছিল, আমি ওগুলো দেখে দেখে আমি মনে রাখার চেষ্টা করেছি। এরপর আরেকটা আছে ডার্টি মেডিসিন, একটা ইয়ে আছে, ইউটিউব চ্যানেল আছে। ওখানে খুবই সুন্দর করে মনে রাখার জন্য, কিভাবে মনে রাখা যায়, ছোট ছোট নিউমোনিক্স থেকে শুরু করে কিভাবে সিরিয়ালি মনে রাখা যায়, সবকিছু সুন্দর সুন্দর চার্ট চার্ট করে করে দেওয়া। ডায়াবেটিক্স এর মেডিসিন গুলো থেকে শুরু করে অ্যান্টি ক্যান্সার ড্রাগস এর মেডিসিন যেগুলো আছে, ওগুলো চার্ট টেবিলস খুব সুন্দর করে করা। সো ওগুলো আমার মনে হয় অনেক হেল্পফুল হয়। সো মোটামুটি এই কয়টা রিসোর্স আমার মনে হয় এনাফ। অনেকগুলো নাম বলে ফেললাম, আসলে এক্সামটাও তো অনেক ভাস্ট, সো সিলেবাসটাও অনেক ভাস্ট, সো রিসোর্স অনেক আসলে। জি আপু, ধন্যবাদ আপু। আপু, এবার আসি হচ্ছে কষ্টের ব্যাপারটাতে। সবারই ধারণা যে এসএমএলই খুব কস্টলি একটা এক্সাম। তো আসলে স্টেপ 1 দিতে টোটাল কস্ট কিরকম? আচ্ছা, আম, আমি শুধু স্টেপ 1 এর কস্টের কথা বলছি। স্টেপ 1 এর কস্টটা যদি বলতে হয়, তাহলে একদম শুরুতে যে আমি বলছিলাম ইসিএফএমজি এর আইডি খোলার সময় নোটারি ক্যাম্প ভেরিফিকেশনের জন্য কারেন্টলি, মানে আমি তো লাস্ট ইয়ারে করেছি গত বছর, কারেন্টলি লাস্ট ইয়ারে আমি দেখেছি $160 ছিল। সো ওরা এটা এভরি ইয়ারে হয়তো একটু বাড়ায়, $5-10 করে একটু বাড়ায়। সো একদম কারেন্ট আমি বলতে পারছি না যে এই বছর ওরা বাড়িয়েছে কিনা। আমি যেহেতু 22 সালে করেছিলাম, সো 22 সালে $160 ছিল ইনিশিয়ালি শুরুতে। তারপরে হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ 1 পরীক্ষা দেওয়ার জন্য, এটা অলমোস্ট $985 মতো কাছাকাছি, $1000 কাছাকাছি। আর এরপর একটা হচ্ছে আচ্ছা, এরপর হচ্ছে ইওয়ার্ল্ড এর সাবস্ক্রিপশন। ইওয়ার্ল্ড এর সাবস্ক্রিপশন যদি কেউ বাংলাদেশ থেকে করে, সেক্ষেত্রে অ্যারাউন্ড $560 মতো লাগে, যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে এখন 60,000 প্লাস টাকার মতো।
এটা হচ্ছে ইউ ওয়ার্ল্ড এর সাবস্ক্রিপশনের মতো। তবে আমি যেমন 1 বছরের সাবস্ক্রিপশন নিয়েছিলাম, হ্যাঁ, কেউ চাইলে 6 মাসের সাবস্ক্রিপশন নিতে পারে, সেই ক্ষেত্রে বোধ হয় আরো $100 কম করবে কেউ যদি 6 মাসের সাবস্ক্রিপশন নেয়। আর হচ্ছে আহ এই তো গেল। আর প্রায় প্রায় হচ্ছে আমি $1800 একটা এস্টিমেশন দিয়েছি। এর পাশাপাশি কিছু অ্যাসেসমেন্টস আছে যেগুলো আমাদের আসলে অনলাইনে আমি বলবো দেওয়া উচিত। সেটা হচ্ছে এনবিএমই, ন্যাশনাল বোর্ড, যেটা আমেরিকান যে ন্যাশনাল বোর্ড অফ মেডিকেল এডুকেশন, যেটা সেটার যে অ্যাসেসমেন্ট গুলো, অনলাইন অ্যাসেসমেন্ট গুলো, এক একটা অ্যাসেসমেন্ট হচ্ছে $60 করে। সো এটা এটা যে কোনো ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের উপর ডিপেন্ড করে যে আমি কয়টা অ্যাসেসমেন্ট দিব। অ্যাভেলেবল এখন পর্যন্ত মানে রাইট নাও অ্যাভেলেবল আছে এনবিএমই নাম্বার 25 থেকে এনবিএমই নাম্বার 31 পর্যন্ত। সো কেউ চাইলে এই 7টা এনবিএমই সবগুলোই অনলাইন দিতে পারে। আবার কেউ স্বাভাবিকভাবেই সবগুলো দেওয়া একটু বেশি কস্টলি হয়ে যাবে। 7টা যদি হয় তাহলে অলমোস্ট $420 মতো লাগবে। সো এত খরচ করার থেকে আমি যেটা পার্সোনালি বলবো, সাজেস্ট করবো, যে আমি আসলে সবগুলো দেইনি। আমার সময় পর্যন্ত 31 নাম্বার এনবিএমই ছিল না, 30 পর্যন্ত ছিল। সো আমি যেটা করেছিলাম লাস্টের 3টা এমবি অনলাইন দিয়েছিলাম, তার আগের গুলো আমি আসলে অফলাইনই করেছি। অফলাইন গুলো অ্যাভেলেবল, ইজিলি অ্যাভেলেবল, মানে পাওয়া যায় টেলিগ্রাম গ্রুপ বা স্কাইপ এর গ্রুপ গুলোতে। সো ওগুলোর জন্য $60 করে আসলে লাগবে। আর ফ্রি 120 নামে একটা অ্যাসেসমেন্ট আছে, যেখানে 120টা কোয়েশ্চেনের একটা অ্যাসেসমেন্ট হয়। এটা কাইন্ড অফ এক্সামের বেসিস, এক্সামের একটা রিফ্লেকশন বলা যায়, যে এক্সামে এই টাইপের কোয়েশ্চেন আসে। এটা একেবারে ফাইনাল অ্যাসেসমেন্ট হিসেবে কাউন্ট করা হয়। এবং এটা ইউএসএমএল এর ওয়েবসাইট, ওরাই হচ্ছে এই কোয়েশ্চেনটাকে, এই ব্যাংকটাকে রেডি করে। এটা একেবারে এক্সাম সেন্টারে গিয়েও পরীক্ষা দেওয়া যায়। এটাও যদি কেউ আমেরিকাতে বসে দেয়, সেক্ষেত্রে তাদের হচ্ছে $75 মতো লাগে, যদি কেউ আমেরিকাতে থেকে এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে চায়। দেন অ্যাগেন এটারও একটা অনলাইন ভার্সন আছে। এটাকে যে কেউ চাইলে বাসায় টাইমার দিয়ে বসে 120টার এক্সামের 120টা কোয়েশ্চেনের একটা পরীক্ষা বাসায় বসে 3 ঘন্টায় পরীক্ষা দিয়ে দিতে পারে। তো সেটার জন্য কস্ট লাগবে না। তো সবকিছু মিলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আর বাংলাদেশি পরীক্ষার্থীদের ক্ষেত্রে আমি যতটুকু জানি, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য রিকোয়ার্ড মানির চেয়ে $180 মতো বেশি লাগে। তো সবকিছু মিলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমার কাছে মনে হয় 2000 থেকে 2200 বা $2300 মতো লাগে, যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় $2.5 লাখ মতো। স্টেপ 1 এর বলছি। আমি জানি যে শুনতে অনেক ভয় লাগতে পারে যে হ্যাঁ এত টাকা লাগছে, বাট দিন শেষে আমি বলবো ইটস ওয়ার্থ ইট। আর একবারে আসলে সব লাগছে না, স্টেপ বাই স্টেপ লাগছে। আম, কিন্তু আসলে এটা দিস ইজ দ্য ট্রুথ, মানে লাগবে তো লাগবে, কিছু তো করার নেই। জি আপু, ধন্যবাদ আপু। আপু, এবার জানতে চাইবো যে এই যে ইউএসএমএল স্টেপ 1 এক্সামটা হয়, তো এটা আসলে কোন কোন সময় হয়, কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে? না না, এটার কোনো নির্দিষ্ট সময় নেই। এটা আসলে পুরো বছর জুড়েই হয়, মানে পুরো বছর জুড়ে অলমোস্ট এভরি ডেটে এক্সাম হয়। তবে ডেটের অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার থাকে। ওরা হচ্ছে কিছু ডেট, মানে ডেট পাওয়া যাওয়ার উপরে এক্সাম সেন্টার এবং ডেট অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার থাকে। আমার বাংলাদেশ থেকে আমার কিছু ফ্রেন্ডরা যেমন এক্সাম দিচ্ছে, তারা যেমন আমাকে বলছিল যে এই উইকে বা ওই উইকে এক্সাম ডেট নেই, কিন্তু তার পরের উইকে আবার এক্সাম ডেট আছে। মানে খুব বেশি ওয়েট করতে হয় না কাউকে, যে কেউ যে কোনো সময় আসলে পরীক্ষা দিতে পারে। কেউ মানে হয়তো 2 সপ্তাহের মধ্যে যদি ডেট নাও থাকে, থার্ড উইকে গিয়ে সেটা টেন্টেটিভ ডেট পেয়ে যাবে। সো পুরো বছর জুড়ে আসলে পরীক্ষা হয়। জি আপু, ধন্যবাদ আপু। আপু তো এই যে এক্সাম গুলো তো সবারই তো আসলে একবার হয় না, অনেকেরই হয়তো একবার বেশি সময় দিতে হয়। তো আসলে এরকম কোনো কি নির্দিষ্ট বয়স সীমা আছে যে এতবার দিতে পারবে, এরপর আর দিতে পারবে না, এরকম কিছু কি আছে? আচ্ছা, এতবার বলতে কি, স্টেপ 1 এক্সামটা আমি তো সবাইকে সবার আগে সবসময় এটাই বলি যে আসলে অনেক কস্টলি এক্সাম। ডেফিনেটলি অনেক কস্টলি এক্সাম, এটা অস্বীকার করার কোনো ওয়েই নেই। যথেষ্ট কস্টলি একটা এক্সাম এবং অনেক টায়ারিং, অনেক আহ, একটা বড় পরীক্ষা। সো আমার কাছে মনে হয় সবারই আসলে এরকম প্রিপারেশন নিয়ে ওই সময়টাই পরীক্ষা দেওয়া উচিত, এরকম কনফিডেন্স নিয়ে, যে যখন আমার কাছে প্রপারলি মনে হয় যে হ্যাঁ আমি প্রিপেয়ার্ড, আমি পরীক্ষায় পাস করার জন্য এলিজিবল, তখনই আসলে পরীক্ষায় বসা উচিত। তারপরও হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট, যে কারো ক্ষেত্রেই হতে পারে। খারাপ হলে যেটা হয় যে পরীক্ষা আবার দেওয়া যায়। আবার দেওয়া যায় বলতে স্টেপ 1 আসলে 6বার পর্যন্ত দেওয়া যায়। 6বার পর্যন্ত দেওয়া যায়, কিন্তু একটা বছরে কেউ 3বারের বেশি পরীক্ষায় বসতে পারবে না, এটা হচ্ছে নিয়ম। আর স্টেপ 1টার হচ্ছে মেয়াদ থাকে কাইন্ড অফ 7 বছর। 7 বছর বলতে স্টেপ 1 থেকে 7 বছরের মধ্যে, স্টেপ 1 পাস করার পরে 7 বছরের মধ্যে আমাকে সবগুলো স্টেপ কমপ্লিট করতে হবে। যদি আমি কমপ্লিট করতে না পারি,
তাহলে আমাকে আবার শুরু থেকে সব প্রসেস শুরু করতে হবে এবং আবার স্টেপ 1 পরীক্ষা থেকে শুরু করে সব আবার আমাকে দিতে হবে। বাট এটা অবশ্যই আমি বলবো আমরা যারা ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট তাদের জন্য অবশ্যই এটা আসলে চেষ্টা থাকা উচিত সর্বোচ্চ, কারণ যে যাতে আমরা একবারই জিনিসটা ক্লিয়ার করতে পারি, এবং শুধু তখনই পরীক্ষায় বসা উচিত কারণ এটা একটা নেগেটিভ মার্ক হিসেবে ওরা ধরে। কারণ এটা আমার ইসিএশন যে ওয়েবসাইটে আমি যখন অ্যাপ্লাই করবো ম্যাচে বা কিছু, তারা এটা দেখতে পায়, মানে যারা ইন্টারভিউ নিবে বা হসপিটালস ওরা দেখতে পায় যে আমি কয়বার অ্যাপিয়ার করেছি বা কি। সো ইটস কাইন্ড অফ ইট গেটস কাউন্টেড অ্যাজ আ নেগেটিভ মার্ক, যে হ্যাঁ একবার বা দুইবার তিনবার পরীক্ষা দিয়েছে। সো আমি বলবো যে হ্যাঁ একবারে শেষ করার টার্গেট নিয়ে আগালে, প্ল্যান করে আগালে আমার মনে হয় ভালো। ধন্যবাদ আপু। আপু এই যে অনেকেই তো প্রেশার থাকেন, বাট হচ্ছে আবার অনেকেরই দেখা যায় যে বিভিন্ন কারণে ইয়ার অফ গ্রাজুয়েশন গ্যাপটা একটু বেশি হয়ে যায়। তো এই গ্যাপটা যদি বেশি হয়ে যায় তাহলে আসলে কি কি প্রবলেম ফেস করতে হয়? আচ্ছা, এটা আসলে কোয়েশ্চেনটা আমার জন্যই হয়েছে। যেমন আমার ইয়ার অফ গ্রাজুয়েশনে কিন্তু অলমোস্ট 5 ইয়ার্স এর বেশি হয়ে গেছে, মানে 5 ইয়ার্স, জাস্ট 5 ইয়ার্স ক্রস করেছে। সো জিনিসটা হচ্ছে ইয়ার অফ গ্রাজুয়েশন বেশি হওয়াটা আসলে যে কারো বেশি হতেই পারে, অনেক কারণে বেশি হতে পারে। নট নেসেসারিলি সবাই আগে থেকে ইউএস আসার প্ল্যান করবে বা সবাই একেবারে মেডিকেলে থাকা অবস্থায় জানে যে হ্যাঁ আমি ইউএসএ তেই যাচ্ছি, এরকম কখনোই হবে না। এক একজনের লাইফের ডিফারেন্ট ডিফিকাল্টিজ থাকবেই। কিন্তু জিনিসটা হচ্ছে কি, ডিফিকাল্টি বলতে ম্যাচের ক্ষেত্রে অবশ্যই যারা ফ্রেশার থাকে তারা সবার আগে প্রায়োরিটি পায়, এটাকে ডিনাই করার কোনো ওয়ে নেই বা এটাকে সুগার কোট করার কিছু নেই। এটা অবশ্যই যারা ফ্রেশ গ্রাজুয়েটস আছে, বলা হয় যে পাশ করার 5 বছরের মধ্যে সবগুলো স্টেজ যারা কমপ্লিট করে ম্যাচে অ্যাপ্লাই করে ডেফিনেটলি তাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি, বিকজ আমেরিকানস দে ডু লাভ দ্য ফ্রেশ গ্রাজুয়েটস। তবে ডেফিনেটলি এটাও আবার সত্যি যে অনেক ওল্ড গ্রাজুয়েটসরাও সুন্দর মতো ম্যাচে চান্স পায়, ম্যাচ হয়। তাদের ক্ষেত্রে যে ডিফিকাল্টি গুলো হচ্ছে, ইউএসএমএলই বলতে শুধু আসলে পরীক্ষা দেওয়া বা পরীক্ষায় পাশ করা বা স্টেপসে ভালো স্কোর পাওয়া সেটাই কিন্তু ইম্পর্টেন্ট না, এর পাশাপাশি ওরা রিসার্চ এক্সপিরিয়েন্স চায়। আমি আমেরিকান মেডিকেল ইউনিভার্সিটি গুলোতে আমার কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা, এক্সপোজার আছে কিনা, ওইটার এক্সপিরিয়েন্স চাই। সো আমি যেটা বলবো যে ইয়ার অফ গ্রাজুয়েশন যাদের বেশি, তাদের আসলে পাবলিকেশনসটা কম্পারেটিভলি একটু বেশি থাকার লাগে, মানে পাবলিকেশন রিসার্চ লাইনে তাদের এক্সপিরিয়েন্স আছে যথেষ্ট, সেটা দেখানো লাগে। সাথে পাশাপাশি হচ্ছে তাদের স্কোর গুলো, এক্সামের স্কোর গুলো কম্পারেটিভলি এভারেজের থেকে অবশ্যই বেশি থাকা দরকার, এটা একটা এটা বেশি থাকা লাগে। পাশাপাশি হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চের কথা বললাম, আর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, যে আমেরিকার যে কাজের জায়গা, কেউ যদি নর্মালি যদি কেউ 3টা বা জায়গায় ওয়ার্ক করে থাকে, মানে কাজ করে থাকে, তাহলে যারা একটু ওল্ড গ্রাজুয়েট আমি বলবো তাদের ক্ষেত্রে আসলে 5টা 6টা 4টা 5টা, মানে মোর দেন 3 হলে আসলে বেটার, তারা কম্পিটিশনে অ্যাটলিস্ট একটু মানে আগিয়ে থাকতে পারলো, এরকম আর কি ব্যাপারটা। তো দিন শেষে আসলে সবকিছুই এভরি ইন্ডিভিজুয়ালের সিনারিও তো ডিফারেন্ট থাকে। সো সবকিছুই আসলে হিসাব করে ওদের একটা বড় চেকলিস্ট থাকে, সো চেকলিস্টে একটা একটা করে টিক মার্কে সবকিছু মোটামুটি ফিল আপ করতে পারলে ইটস ফাইন, ইটস ওকে। জি আপু। কষ্টটা একটু বেশি করতে হয় ওল্ড গ্রাজুয়েটদের, এটাই আমি বলতে চাচ্ছি আসলে। জি আপু, ধন্যবাদ আপু। আপু এই যে স্টেপ 1 এক্সামটা কি আমরা বাংলাদেশ থেকেই দিতে পারি? হ্যাঁ, শুধু স্টেপ 1 না, ইভেন স্টেপ 2 সিকের এক্সামটা, ওইটিটাও আমরা বাংলাদেশ থেকে দিতে পারি, মানে এই 3টা এক্সামই আসলে বাংলাদেশ থেকে বসে দেওয়া সম্ভব। তো বাংলাদেশে আপু এর ভেন্যু আসলে কোথায় এই এক্সাম ওই দেওয়ার যে জন্য? বাংলাদেশে একটাই বোধহয় ভেন্যু আছে, আমি যতটুকু জানি বাংলাদেশে হচ্ছে যে এ সেন্টার নামে একটা আছে বনানীতে, ওখানেই শুধুমাত্র ইউএসএমএল এর এক্সামটা হয়। সো যে কেউ যখন পরীক্ষা দিবে সে আসলে ওখানেই পরীক্ষা দিতে পারবে। ইভেন আমি যে ফ্রি 120টার কথা বলছিলাম অ্যাসেসমেন্ট, সেই পরীক্ষাটাও আসলে যে কেউ ওই ভেন্যুতে গিয়েই দিতে পারবে। সো ওই ভেন্যুর সাথেই প্রথম থেকে কন্ট্যাক্ট করতে হয়, ওরাই ডেট দেয়, ওদের ওখানেই অনলাইনে বা ওদের সাথে কমিউনিকেট করলেই ডেট পাওয়া যায়। সো ওখানে একটা এক্সাম হল আছে, একটা এক্সাম সেন্টার আছে, ওখানেই শুধু পরীক্ষাটা হয়। জি আপু, ধন্যবাদ আপু। আপু এবার জানতে চাইবো সাবজেক্ট সম্পর্কে। এতক্ষণ আপনি অনেকটাই বলেও দিয়েছেন, বাট আসলে টোটাল স্টেপ 1 এ কি কি সাবজেক্ট থাকে? আচ্ছা, সাবজেক্ট যদি বলতে হয় তাহলে আমি বলবো যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি তো আছে, এট দ্য সেম টাইম বায়োস্ট্যাটিস্টিক্স, মানে তো আমার ইসের মধ্যেই পড়ে যাচ্ছে, বায়োস্ট্যাটিস্টিক্সটা আছে। সাথে হচ্ছে প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি। হ্যাঁ, এইগুলোই হচ্ছে মেইনলি টেস্টেড। কিছু মেডিসিন, সার্জারি, গাইনির কোয়েশ্চেন্স আসে অ্যাজ ইন স্টেপ 1টা হচ্ছে মোস্টলি ওরা জানতে চায় হিস্টোপ্যাথোলজি, ওরা জানতে চায় ডায়াগনোসিসটা কি,
ওরা জানতে চায় আমি ডায়াগনোসিসটা জানি কিনা, যে এটা ডায়াগনোসিস কি বা কোন ওয়েতে হচ্ছে। যদি ফার্মাকোলজি হয় মোড অফ অ্যাকশনটা প্রচুর জিজ্ঞেস করে। সো মেইন সাবজেক্ট হচ্ছে এটাই, যে ফাইনাল প্রফ মানে আমি যদি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে স্টুডেন্টদের জন্য, আমি অবশ্যই বলবো ফার্স্ট প্রফের সবগুলো সাবজেক্ট, সেকেন্ড প্রফের কমিউনিটি মেডিসিনের মধ্যেই আসলে বায়োস্ট্যাটিস্টিক্সটা পড়ছে, সো এটা একটা, এবং হেলথ সায়েন্সেস নিয়ে কিছু কোয়েশ্চেন্স থাকে সেটা। আর হচ্ছে থার্ড প্রফের পুরোটাই মাইক্রোবায়োলজি, প্যাথোলজি আর ফার্মাকোলজি। অ্যাট দ্য সেম টাইম ইথিক্স সাইকিয়াট্রি আছে, যেটা আমরা বাংলাদেশে আসলে আমরা খুব একটা প্র্যাকটিস করি না, বাট এখানে ওদের জন্য খুবই ভাইটাল, এবং এটার জন্য এটা থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসে। বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা নিয়ে ফার্স্ট এইডে ওয়ার্ল্ডে অনেক অনেক কোয়েশ্চেন্স আছে, অনেক কিছু আছে, সো এটা সবাই পড়ে আলটিমেটলি জানতে পারে। তো সাবজেক্ট মোটামুটি এই কয়টাই। আর যেটা বললাম মেডিসিন সার্জারি গানি থেকেও থাকে, তবে ওটা পড়ে করা সম্ভব, মানে যে কেউ পড়ে এমন না যে ইন্টার্নশিপ করতে হবে, মানে ওই পর্যন্ত যেতে হয় না, আসলে তার আগেই হয়ে যায়। জি আপু, ধন্যবাদ আপু। তো আপু আসলে এই যে এই স্টেপ 1 এক্সামটাতে টোটাল কতটা কোশ্চেন থাকে এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি একটু। আচ্ছা, পরীক্ষাটা হচ্ছে টোটাল 8 ঘন্টার একটা পরীক্ষা। 8 ঘন্টার পরীক্ষার মধ্যে 1 ঘন্টা হচ্ছে আমার অন্য কিছু, আই মিন টিউটোরিয়াল থাকে একটা প্রথমে 15 মিনিটের, পুরো এক্সামটা একটা ইনস্ট্রাকশন যেটাকে বলে সেটা। আর 45 মিনিটস হচ্ছে আমার গ্যাপ, যেটা আমি অ্যাজ এ হোল পরীক্ষায় নিতে পারবো পুরোটা পরীক্ষার মধ্যে, সেটা আমি আফটার এভরি ব্লক নিতে পারি। তো প্রতিটা ব্লক আসলে টোটাল 7টা ব্লকে আমার পরীক্ষা হয়। 8 ঘন্টার পরীক্ষা, 7 ঘন্টা হচ্ছে আমার মেইন পরীক্ষার টাইম, মানে 7টা ব্লক, প্রতিটা ব্লকে 40টা করে কোয়েশ্চেন থাকে। সো টোটাল 280টা কোয়েশ্চেন। 280টা কোয়েশ্চেনই হচ্ছে আমার সবগুলোই সিঙ্গেল বেস্ট অ্যান্সার, মানে অপশনস থাকে ABCD করে, মানে কোনোটায় 6টা 7টা 8টা অপশনসও থাকে, সেখান থেকে আমাকে একটা অ্যান্সার পিক করতে হয়। তো টোটাল হচ্ছে 280টা কোয়েশ্চেন, এটাই আমার পরীক্ষার মার্ক। এবং পাসিং স্কোর এই মুহূর্তে ইউএসএমএল যেহেতু পাস ফেল হয়ে গেছে স্টেপ 1টা, সো স্টেপ 1-এ পাসটা হচ্ছে 70% স্কোর, যেটা হচ্ছে 196। 196 হচ্ছে পাসিং স্কোর আমার, মানে 280তে আমার মিনিমাম, বিয়ের মিনিমাম হচ্ছে আমাকে 196 পেলে আমার জন্য সেফ। বাট ডেফিনেটলি যে কার প্রিপারেশনের সময় আসলে অবশ্যই আমরা 80% 85% প্রিপারেশন না থাকলে পরীক্ষা মানে পাওয়ার মতো প্রিপারেশন থাকলে আমি 70% পাবো। সো প্রিপারেশনের ক্ষেত্রে জিনিসটা আলাদা, তবে পাসিং স্কোর হচ্ছে 70%। এটা হচ্ছে মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশন। জি আপু, ধন্যবাদ আপু। আপু এই যে বললেন যে 8 ঘন্টার আসলে একটা এক্সাম হয়, তো খুবই লেন্দি একটা এক্সাম, যে কেউ শুনলেই ভয় পেয়ে যাবে। তো 8 ঘন্টা আসলে কনসেন্ট্রেশনটা কিভাবে ধরে রেখেছিলেন? আমাদের যদি আচ্ছা একটু বলতেন। আচ্ছা, 8 ঘন্টা হচ্ছে এটার জন্য আসলে মেন্টালি প্রিপারেশন নিতে হয় অনেক বেশি, সত্যি বলতে এটার জন্য মেন্টালি প্রিপারেশন নিতে হয়, যে 8 ঘন্টা মানে আমার পুরো একটা দিন। আহ, আহ, সকালবেলা থেকে পরীক্ষা শুরু হয়, মানে আমার পরীক্ষাটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমার পরীক্ষাটা ছিল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তো আমাকে মোটামুটি সকাল 6টায় আমি বাসা থেকে বের হয়ে যাই, 6টায় বাসা থেকে বের হয়ে আমি এক্সাম হলে 7টা 6:30 7টার মধ্যে আমি প্রেজেন্ট ছিলাম। ওখানে কিছু টুকটাক পেপার ওয়ার্কস ওরা করায় বাইরে বসে এক্সাম হলের, এরপরে আসলে এক্সাম হলে ঢুকতে হয়। তো এক্সাম হলের ব্যাপারটা কি ইউএসএমএলতে, যে এইটুকু জিনিস ফ্লেক্সিবল আছে যে আমি যদি আমার একটা ব্লক আগে শেষ করে ফেলতে পারি, সাপোজ আমার ফার্স্ট ব্লকটা আমার ভালো গেল, আমার খুব বেশি, কারণ খুব বেশি রিভাইজের আর কি অপশন, মানে আমার যদি কিছু কনফিউশন থাকে আমি মার্ক করে যেতে পারি যে আমি এত এত নাম্বার কোয়েশ্চেন গুলো আমার জন্য একটু প্রবলেমেটিক লাগছে, তো আমি ব্লকটা শেষ করে আমি আবার ফেরত আসতে পারি। তারপর যেটা বলছিলাম, প্রতিটা ব্লক 1 ঘন্টা হয়। 1 ঘন্টার পরে আসলে 10 সেকেন্ড টাইম দেয় যে তুমি কি নেক্সট ব্লকে যেতে চাও নাকি একটা ব্রেক নিতে চাও। তো আমি যেটা করেছিলাম, যেহেতু আমি পরীক্ষা শুরু করেছিলাম সকালে, একটু ফ্রেশ মাইন্ডে ছিলাম, কফি টফি খেয়ে গেছি, সো আই ওয়াজ কোয়াইট ফ্রেশ, আমার মনে হচ্ছিল যে আমার ব্রেইনটা কোয়াইট ফ্রেশ, আমি চিন্তা করতে পারছি, এন্ড আই ওয়াজ লাইক এনার্জেটিক এট দ্যাট টাইম। সো আমি আসলে প্রথম 2টা ব্লক পরপর করে ফেলেছি, মানে একটা ব্লক শেষ করে সাথে সাথে সেকেন্ড ব্লক স্টার্ট করেছি। 2টা ব্লক যখন শেষ হয়ে গেছে আমি দেখলাম যে আমার 2 ঘন্টা আসলে লাগে নাই, মানে আমি তার আগেই শেষ করে ফেলেছি। কম্পিউটার স্ক্রিনে 2টা টাইম লাইন দেওয়া থাকে, একটা হচ্ছে টোটাল 8 ঘন্টার একটা টাইম লাইন, মানে একদম টিক করে টোটাল 8 ঘন্টার টাইমার দেওয়া থাকে যে আমি 8 ঘন্টার টাইমটা কিভাবে ইউজ করছি। আরেকটা হচ্ছে প্রতিটা ব্লক যখন আমি শুরু করি ওই ব্লকে কতটুকু টাইম চলে গেছে, মানে কতটুকু টাইম যাচ্ছে, সেটা আরেকটা টাইমার, সেপারেট টাইমার। 2টার দিকে আসলে নজর রাখতে হয় যে আমার 8 ঘন্টায় টোটাল কত টাইম বাকি। আর এটা আমি আমার ক্ষেত্রে যেটা করেছিলাম, আমি আমার ব্রেক টাইমটাকে 45 মিনিটের জায়গায় 1 ঘন্টা কিভাবে করেছিলাম, আমি টিউটোরিয়ালটা স্কিপ করেছিলাম। কারণ আমি তার আগে পরীক্ষা দেওয়ার 7 দিন আগে আমি ফ্রি 120টা এক্সাম হলে গিয়ে দিয়েছি। এটাই আমার প্ল্যান ছিল যে আমি এক্সাম হলের এনভায়রনমেন্টের সাথে একটু ফ্যামিলিয়ার হতে চাচ্ছি, যেহেতু আমেরিকাতে আমি এর আগে কোনো পরীক্ষা দিইনি। সো আমেরিকার এক্সাম হলটা কেমন হয়, এখানকার এনভায়রনমেন্ট কিরকম, কিভাবে কি করতে হয়। সো ওই দিন আমি যখন ফ্রি 120 দিতে গেছি সেম টিউটোরিয়ালটাই আমাকে
ওই যেহেতু আমি বলছি এটা ইউএসএমএল এর ওয়েবসাইট থেকে করা হয়, পরীক্ষা নেওয়া হয়, সেম টিউটোরিয়ালটাই ওরা ওই দিন দেখায়। তো আমি ওই দিন বসে পুরো টিউটোরিয়ালটা দেখেছিলাম ফ্রি 120 দিন। এর জন্য পরীক্ষার দিন আমি যদি টিউটোরিয়ালটা স্কিপ করে যাই তাহলে ওই 15 মিনিট যে টিউটোরিয়ালে সেটা আমার ব্রেক টাইম হিসেবে কাউন্ট হয়। এই জন্য আমি আসলে 1 ঘন্টা ব্রেক টাইম সেভ করতে পেরেছিলাম, মানে টোটাল 45 মিনিটস এটা আমি 1 ঘন্টা করতে পেরেছি। আচ্ছা, তারপর আসলে 2টা ব্লক করার পরে আমি একটা 5-10 মিনিটের ব্রেক নিয়ে আমি বের হই। আমি অনেক খাবার দাবার সাথে প্যাক করে নিয়ে গিয়েছিলাম, ফ্লাস্কে করে কফি নিয়ে গিয়েছিলাম। তো আমি বের হয়ে একটু কফি টফি, একটু 2 সিপ কফি খেয়েছি, তারপর হালকা পাতলা একটু কিছু খেয়েছি, তারপর ওয়াশরুমে গিয়েছি, মুখে পানি টানি দিয়েছি। এটা খুবই রিফ্রেশিং, আমি বলবো সবার জন্যই উচিত। ভালো করে চোখে মুখে পানি দেওয়া এবং পানি খাওয়া পর্যাপ্ত হাইড্রেটেড, মানে আমরা আসলে হাইড্রেটেড না থাকলে খুবই খারাপ লাগে পরীক্ষার হলে স্বাভাবিকভাবে। তো ওই জিনিসটা। তারপর আমি ফিরে এসে থার্ড ব্লকটা করি। থার্ড ব্লকটা করার পর থার্ড ব্লকটা আমার যেটা ছিল, আমার থার্ড ব্লকের কোশ্চেন গুলো অনেক বড় বড় ছিল, আমার এখনো মনে আছে, বেশ ভাস্ট ছিল এবং ব্লকটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তো আমি যেটা করেছি, আমার কাছে মনে হয়েছে যে ওটার পরে আমার ব্রেনটা ভালোই টায়ার্ড হয়ে যায়। তো আমি যেটা করেছি, থার্ড ব্লকের পরে আমি আবার একটা 5 মিনিটের গ্যাপ নিচ্ছি, খুব বেশি গ্যাপ না, রুম থেকে বের হয়েছি, একটু হাঁটাহাঁটি করছি, 2 সিপ পানি খেয়ে আবার রুমে ঢুকে গেছি, দ্যাটস ইট। তারপর ফোর্থ ব্লক করার পর মনে হলো যে আচ্ছা ফিফথ ব্লকটাও তো করা যায়। ফোর্থ ব্লক ফিফথ ব্লকটা একসাথে করেছি। এরপরে আমি আবার একটা গ্যাপ নিয়েছি, তারপর 6 ব্লক এন্ড 7 ব্লক একসাথে করি। তারপরে একটা গ্যাপ নিয়ে এসে ফাইনালি 8 ব্লকটা, মানে লাস্ট 7 ব্লকটা করে আমি পরীক্ষাটা শেষ করছি। তো জিনিসটা হচ্ছে মাঝখানে আমি বের হয়েছি, নামাজ পড়েছি, এন্ড আমি ওয়াশরুমে গেছি, একটু পানি খেয়েছি। আমার মনে হয় সবচেয়ে বড় ব্রেক আমি যেটা নিয়েছি, পুরো 15 মিনিটের একটা ব্রেক নিয়েছি। আমি সেখানে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, কিছু প্রোটিন বার, কিছু একটু কফি টফি নিয়ে গেছিলাম, ওগুলো আমি বসে খেয়েছি। তারপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ভালো করে পানি দিয়ে একটু হাঁটাহাঁটি করে, একটু হাঁটাহাঁটি করলে কিন্তু ওই টায়ার্ডনেসটা একটু কাটে, সো ওটা করে তারপরে আমি এবার পরীক্ষা হলে বসেছি। জিনিসটা অবশ্যই টায়ারিং, তবে আমি যেটা বলবো এই জন্যই আসলে অ্যাসেসমেন্ট গুলো রাখা হয়। এনবিএম এর যে অ্যাসেসমেন্ট গুলো আমরা দেই সেগুলো কিন্তু এক একটা 5 ঘন্টার। সো আমি কিন্তু ওগুলো আমি দিচ্ছিলাম কন্টিনিউয়াসলি, ওগুলো দিচ্ছিলাম, অফলাইন হোক আর অনলাইন হোক, আমার তো বাসায় বসে দিচ্ছিলাম। সো ওগুলোও কিন্তু আমার পুরো দিন জুড়ে দিয়েছি, 5 ঘন্টা জুড়ে জুড়ে আমি পরীক্ষা দিয়েছি। সো ওইটা আসলে একটা প্রিপারেশন হয়ে যায়, যে 5 ঘন্টা থেকে একটু বেশি 8 ঘন্টা পরীক্ষা হলে বসা। তো কেউ যদি ডিটারমাইন থাকে আমার মনে হয় ইটস ফাইন, মানে দিন শেষে এটা তো আসলে পরীক্ষা, এটার জন্য ওইভাবে প্রিপারেশন নিয়ে দেওয়া ইম্পসিবল কিছু না। জি আপু, ধন্যবাদ আপু। তো আপু, এই যে আপনি বলছিলেন যে আপনার ফার্স্ট ব্লগটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, 1 ঘন্টাও হয়তো আপনার সময় লাগেনি। তো হুম। এরকম হয় যে আপনার একটা ব্লগ 1 ঘন্টার আগেই শেষ হয়ে গেল, তো ওখানে আপনার যে টাইমটা থাকছে ওই টাইমটা কি পরে ইউজ করা যায় নাকি হুম। ওটা ওখানেই শেষ হয়ে যায় যায়? যায় না যায়, এটাই খুবই ভালো প্লাস পয়েন্ট। এই জন্যই আমি যেহেতু আমি কনফিডেন্ট ফিল করছিলাম যে ব্লগটা আমার শেষ, এটা আমার রিভাইজ করার দরকার নেই বা পিছিয়ে যাওয়ার দরকার নেই, আমি ওটা ওই সময় এন্ড করে পরে চলে গিয়েছি, যার জন্য আমার ব্রেক টাইম দেখা গেছে পরে 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি চলে গিয়েছিল আমার ব্রেক টাইম, মানে অনেক ব্রেক টাইম ছিল। তো আমি আমার টেন্টেটিভ পরীক্ষার টাইম অনেক আগে আমি আসলে পরীক্ষা শেষ করে বের হয়ে গেছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে যত টাইম যাচ্ছিল আমি নিজে, আমার এনার্জি কমছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যতক্ষণ আমার এনার্জি থাকে, ফ্রেশ মাইন্ডেড থাকে, আমি শেষ করে ফেলি, পরীক্ষাটা যেহেতু দিতেই হবে। আর আসলে অ্যাড্রেনালিন রাশ থাকে, তো মনে হতে পারে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা আপু ঘুম পায় না একই সময় ল্যাপটপের সামনে বসে থাকতে থাকতে? তো আমি বলবো যে আসলে যে পরিমাণ অ্যাড্রেনালিন রাশ থাকে, আমি ইউএসএমএল পরীক্ষা দিচ্ছি, স্টেপ 1 পরীক্ষা দিচ্ছি, ওই সময় ঘুম তো ডেফিনেটলি পায় না, তবে হ্যাঁ টায়ার্ডনেস তো অবশ্যই লাগে। কম্পিউটার স্ক্রিনের সামনে একইভাবে এক জায়গায় বসে থাকা, কারোর সাথে কথাবার্তা না বলে, অবশ্যই টায়ারিং। তবে ওই যে যেটা বললাম যে দিন শেষে একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসলে ওই টায়ার্ডনেসটা কেটে যায়, সো হয়ে যায়। জি, ধন্যবাদ আপু। আপু, পাস মার্কস এর ব্যাপারে আপনি বললেন যে 70% হলে হুম। পাস হয়ে যায়, তো এখানে পাস আর ফেইল এর বিষয়টা, তো হুম। এই যে স্টেপ 1 এর পাস ফেইল এর বিষয়টা, এটা আসলে পরের স্টেপ গুলোতে কতটা ইম্পর্টেন্ট? আচ্ছা, পাস আর ফেল বিষয়টা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে পাস ফেলটা হওয়াতে যেটা হয়েছে যে আগে যেমন স্কোরটা নিয়ে সবাই খুব বেশি টেনশনে থাকতো, যে আমার 240 থাকা লাগবে, বা যেটা আমি যেখানে 230 মানে 230 প্লাস স্টেপ 1-এ অবশ্যই থাকা লাগবে, এই টেনশনটা যে সবার মধ্যে থাকতো, ওই টেনশনের জায়গাটা কমে গেছে। সো ওই স্ট্রেসের জায়গাটা কমে গেছে। তবে স্টেপ 1 ইউএসএমএল পরীক্ষাগুলো হচ্ছে এরকম যে স্টেপ 1 পরীক্ষায় আমার যে নলেজটুকু ছিল সেটার উপর বেস করে কিন্তু আমার সিকে, মানে ওখানে যে ডায়াগনোসিসটা জিজ্ঞেস করে, ওরা জিজ্ঞেস করে যে ওই পর্যন্ত যে তোমার কি মনে হয় কি ডায়াগনোসিস, তো ওইটা ছিল আমার স্টেপ 1 এর কোয়েশ্চেন। স্টেপ 2 তে কি করবে, ওই ডায়াগনোসিসটা পর্যন্ত করে আমাকে জিজ্ঞেস করবে হোয়াটস দ্য নেক্সট স্টেপ, মানে এরপর তুমি কি করবে, হোয়াটস দ্য প্রপার ম্যানেজমেন্ট, হোয়াটস দ্য নেক্সট স্টেপ ম্যানেজমেন্ট। স্টেপ 1 এর সব পুরোটা নলেজ আসলে স্টেপ 2 তে লাগে।
আবার স্টেপ 1 এবং স্টেপ 2 দুইটা নলেজকে অ্যাকুমুলেট করে আসলে স্টেপ 3 লাগে। সো আমি সবাইকে বলি যে হয়তো পরীক্ষায় স্কোরের টেনশনটা নেই, তবে সবাইকে বলি ডেফিনেটলি ইউ নিড টু মেক শিওর যে হ্যাঁ আমার এক্সামে আমি যে অ্যাসেসমেন্ট গুলো দিচ্ছি ওগুলোতে আমি 80% এন্ড অ্যাবাভ পাচ্ছি, তাহলে আমি পরীক্ষায় যেমন এনাফ কনফিডেন্ট থাকতে পারবো, তেমনি আমার সিকের স্কোর গুলোতে এটা ভালো, সিকে বা স্টেপ 3 এর স্কোর গুলোতে এটা আমার এটা রিফ্লেকশন আমার পাওয়া যাবে যে হ্যাঁ আমার, এবং খুব কম সময় প্রিপারেশন নেওয়া যাবে। এবং যেহেতু যেটা হয়েছে যে ইউএসএমএল যেহেতু স্টেপ 1টা যেহেতু পাস ফেল হয়ে গিয়েছে, স্টেপ 2 এবং 3 এর ক্ষেত্রে ওরা স্কোরটাকে খুবই দেখে। স্টেপ 3টা আমি অত বলবো না, কারণ হচ্ছে স্টেপ 3টা আসলে যেটা আমি বলছিলাম যে রেসিডেন্সি অ্যাপ্লাই এর পরেও করা যায়, অনেকে রেসিডেন্সিতে ঢুকে তারপর স্টেপ 3 দিতে পারে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্টেপ 2 সিকের স্কোরটা। স্কোরটা আগে যতটুকু না ইম্পর্টেন্স বিয়ার করতো এখন একটু বেশি করে, যেহেতু স্টেপ 1টা পাস ফেল। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সিকের ইম্পর্টেন্সটাকে বাড়িয়ে দিয়েছে, এটা হচ্ছে ডিফারেন্স, আদারওয়াইজ আর কিছু না। জি আপু, ধন্যবাদ আপু। তো এবার জানতে চাইবো যে এই যে এক্সামের প্রিপারেশনটা, হ্যাঁ অনেকেই হয়তো অনেক দিন ধরেই নেয়, আর পড়ার ক্যাপাসিটিটা আসলে এক একজনের এক এক রকম থাকে। হ্যাঁ, তবে একটা ওভারঅল যদি আপনার কাছে জানতে চাই যে আসলে স্টেপ 1 দেওয়ার জন্য একটা ওভারঅল কত মানে কতটুকু সময় রাখা উচিত একজন ক্যান্ডিডেটের এই প্রিপারেশনটা নেওয়ার জন্য? আচ্ছা, এটা আমি বলবো যে এখন যেরকম যেটা আমি বলছিলাম যে পাশ ফেল হওয়াতে যেটা আমার মাথায় সারাক্ষণ ওই টেনশনটা থাকে না যে আচ্ছা স্কোরটা কি করতে হবে, স্কোর হলো কিনা, 230 হলো কিনা নাকি 235 হলো কিনা, স্কোরটা নিয়ে খুবই মাতামাতি হয় এখানে। সত্যি বলতে আমি যখন এখানে আসছি দেখছি যে স্কোর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাসেসমেন্ট কোন অ্যাসেসমেন্টটা স্কোরের কাপে মোর প্রেডিক্টিভ, মানে কোন কোন অ্যাসেসমেন্টটা নাম্বার কিরকম আসলে পরীক্ষার হলে কিরকম আসে, এরকম অনেক প্রেডিক্টিভ ক্যালকুলেটর আছে ইভেন, মানে ইউএসএমএল এর এই স্কোর প্রেডিক্টর ক্যালকুলেটর পর্যন্ত আছে আলাদা, যে সবাই তার অ্যাসেসমেন্ট স্কোর গুলো ওখানে দেয়। ওই ক্যালকুলেটর এটা ক্যালকুলেট করে যায় যে তোমার প্রবাবিলিটি কিরকম পরীক্ষা হলে স্কোর পাওয়ার। সো এখানে একটা মানে ইটস আ হোল ডিফারেন্ট ওয়ার্ল্ড। সো এটা খুবই ইয়া, কিন্তু যেহেতু আমার যেটা আমি বলছিলাম পাস ফেলের ইয়াটা, তো যেটা হচ্ছে আহ তোমার কোয়েশ্চেন এক্স্যাক্টলি ছিল আপু আসলে এভারেজ কতদিন সময় আচ্ছা রাখা উচিত? টাইমটা, আচ্ছা টাইমটা যেটা বলবো, আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি তো আসলে স্টুডেন্ট থাকা অবস্থায় পরীক্ষা দিইনি। তো এরপরে আসলে অনেকটা টাইম চলে গেছে, মানে আমি জব করেছি, তারপর মাঝখানে আমি আরো পরীক্ষা দিয়েছি, প্ল্যাব দিয়েছি, ইয়ে করেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য যেরকম আমি অলমোস্ট 8 to 9 months, আমি 8 to 9 months একদম ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে আসলে শুরু করে আমি প্রিপারেশন নিয়ে, যেহেতু আমার টার্গেট ছিল যে আমি একটু ফাস্ট পরীক্ষা দিব, যেহেতু আমি শুরু করেছি লেটে। সো আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য ওই 9 মাস খুব ইয়ে ছিল। আমি তো ইভেন আরো কম টাইমে পরীক্ষা দেওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু আসলে শেষ করে উঠতে পারিনি। টু বি ভেরি ফ্র্যাঙ্কলি আমি অ্যাসেসমেন্ট গুলো শেষ করে উঠতে পারিনি, আমি অ্যাসেসমেন্টের স্কোর গুলো আমার মন মতো হচ্ছিল না। তো ইভেন আমি কিন্তু আমার ট্রায়াড এক্সটেন্ড করেছি। আমি জানুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে আমি ইসেফএমডি সব প্রসেস গুলো আমি মার্চের লাস্টে শেষ করেছি। এরপর হচ্ছে আমি আসলে ডেটটা খুবই ফাস্ট নিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আসলে আমার পরীক্ষায়, তো আমি যেটা করেছি আমার ট্রায়াডটা আমি পরীক্ষার 2 মাস আগে আমি ট্রায়াড এক্সটেন্ড করে ফেলেছিলাম। সো সবকিছু মিলিয়ে আমি যেটা বলবো, আমার কাছে মনে হয়েছিল এখন 7 থেকে 8 মাস, 8 থেকে 9 মাস আমার কাছে মনে হয়েছে আমি দিয়েছি। যারা মোটামুটি একটা কোর্সে আছে বাংলাদেশে, তারা তো ডেফিনেটলি তাদের নলেজটা অনেক, তারা তাদের এফসিপিএস এর জন্য, এমডির জন্য, বিভিন্ন দেশের পরীক্ষার জন্য তারা তো পড়েছে, তাদের নলেজটা কিন্তু তাদের প্রিপারেশনটা কিন্তু একটু গোছানোই আছে আরেকটা পরীক্ষার জন্য। ওইটার সাথে একটা মেজর পোর্শন হয়তো অ্যাড করতে হবে ইউএসএমএর জন্য, কিন্তু সেটা কিন্তু খুব কষ্টকর হবে না যদি আমি ওটার সাথে অ্যাড করতে চাই। তো আমার মনে হয় যারা গ্রাজুয়েট আছে অলরেডি, যারা কোনো কোর্সে আছে অলরেডি, যারা প্র্যাকটিসিং ডক্টরস, তাদের জন্য 7 to 8 months অর মানে লেস দেন আ ইয়ার হলেই বেটার। কারণ প্রিপারেশনটা এরকম, আমি নিজে যেটা দেখেছি, আমি প্রথম 2-3 মাসে যেটা পড়েছি সেটা 5th-6th মান্থে গিয়ে আমার মনে নেই, মানে আমার মনেই নেই। আমার মনে হচ্ছিল যে ও মাই গড আমি কি পড়েছি, আমার তো মানে একেবারেই ব্রেনে নেই, কারণ আসলে অসম্ভব সিলেবাস, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই, মানে আমি কাউকে ইয়ে করবো না। তবে এট দ্য সেম টাইম হচ্ছে এই জন্য আমার কাছে মনে হচ্ছে যত জলদি পড়ে ফেলা সম্ভব ইনফরমেশন গুলো মাথায় থাকে, এবং যখন আমি আমার প্রিপারেশনের পিক ফেজে থাকবো তখনই আসলে পরীক্ষায় বসে যাওয়া উচিত, তাহলে পরীক্ষার রেজাল্টও ভালো হয়, আর নিজের উপর একটা কনফিডেন্স থাকে যে না আমি তো জানি, আমি তো পারি এই জিনিসটা। আর যারা মেডিকেল স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে
ডেফিনেটলি তোমাদের প্রতিটা প্রফের পরে আপু কিছুটা সময় পাওয়া যায়। আমি জানি যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রফের পর অত সময় পাওয়া যায় না, ফোর্থ প্রফটা মানে যেটা ফাইনাল প্রফ ওইটার পরে একটা ভালো সময় পাওয়া যায়। সো আমি বলবো যে কারো যদি পরীক্ষা দেওয়ার টার্গেট করে তাহলে আসলে তাদের ক্ষেত্রে আসলে টাইম লাইনটা ডিফারেন্ট হবে স্টুডেন্টদের ক্ষেত্রে। যদি আমি ফার্স্ট ইয়ার থেকে একটু একটু করে পড়া শুরু করি তাহলে আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমি জানি যে সবারই একটু টাইম বেশি থাকে, কম্পারেটিভলি একটু ফ্রি টাইম বেশি থাকে। ওই টাইমটাকে খুব বেশি ইউটিলাইজ করতে বলবো আমি স্টুডেন্টদেরকে। ওই টাইমটাতে ইউএসএমএল এর ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করে আস্তে আস্তে দেখা শুরু করা, পড়া, আমার মনে হয় এটা খুবই হেল্প করবে। অ্যান্ড ফাইনাল প্রফের যে সময়টা গ্যাপটা পাওয়া যায়, আমার মনে হয় ফাইনাল প্রফের আগ থেকে প্রিপারেশন নিয়ে একটু গুছিয়ে নিয়ে এসে তারপর পরীক্ষা দিয়ে দেওয়া যায়। বাট আমি আসলে বেঁধে ধরে আমি কোনো টাইমলাইন আসলে আমি স্টুডেন্টদের জন্য বলবো না যে হ্যাঁ তুমি 6 মাসেই তুমি পরীক্ষা দিয়ে ফেলো, বা 1 বছর পরীক্ষা দিয়ে ফেলো, বা তুমি 2 বছর পরীক্ষা 2 বছর সময় নিয়ে পরীক্ষা দিলে যে তুমি খারাপ স্টুডেন্ট বা তুমি তোমার নলেজ কম, এরকমও কিছু না। তো যে যখন যেভাবে পড়তে পারে। আর আমরা তো আসলে সবাই অ্যাডাল্ট, আমাদের বড়, আমাদের সবার লাইফ আছে একটা, মানে পড়াশোনা তো একটা অংশ, এর বাইরে আসলে অনেক কিছু থাকে। আমরা নিজেরাই অসুস্থ হই, কখনো সুস্থ থাকি, বাইরে আসলে ফ্যামিলি মেম্বার সবকিছু আমাদের ম্যানেজ করতে হয়। তো টাইম লাইনটা আসলে যার যার নিজের উপরে। তবে এই টাইম লাইনটা নিয়ে অনেককে আমি অনেক ডিপ্রেশনে থাকতে দেখেছি যে আমার কেন 3 বছর লাগছে, 4 বছর লাগছে। আমার মনে হয় দিন শেষে টার্গেটটা ফিক্স রাখাই উচিত। টাইম লাইন যতই থাকুক না কেন, টার্গেটটা ফিক্স রেখে পরীক্ষা আমি দিবই। এই টার্গেট যদি কারো থাকে তাহলে টাইম লাইন নিয়ে মন খারাপ করার কিছু নেই যে আমার কেন বেশি টাইম লাগছে। আমার মনে হয় ওটা ইয়ে না করা উচিত। হ্যাঁ জি আপু, ধন্যবাদ আপু। তো আপু, এই যে ইউএসএমএল এত হার্ড একটা এক্সাম, তো আসলে এই এক্সাম দেওয়ার জন্য একজন মেন্টর থাকাটা কতটা জরুরি মনে করেন? মেন্টর থাকাটা তো অবশ্যই খুবই ভালো, মানে খুবই ইম্পর্টেন্ট। মানে আমি বলবো যে যদি কেউ মেন্টর কারো থাকে তাহলে তার জন্য আসলে রাস্তাটা না অনেক সোজা হয়ে যায়। কারণ একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে যে আমি কতটুকু পড়ছি, কি পড়ছি, আমার পড়ার কেউ খোঁজ খবর নিচ্ছে কিনা, বা আমি অ্যাটলিস্ট দিন শেষে আমি পড়ার পর আমি বলতে পারছি যে আমি এতটুকু পড়েছি বা আমার এতটুকু হয়েছে। সো ওই জিনিসটা আমার জন্য আমার মনে হয়, বা আমি এই রাস্তায় যাচ্ছি, আমি একটা আমার মতো করে রুটিন বানিয়ে ফলো করছি, তো ওটা ঠিক আছে কিনা ওটা বলার জন্য যদি একটা মানুষ থাকে তাহলে আমার মনে হয় ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মেন্টরসরা খুব হেল্প করতে পারে। আমার মনে হয় মেন্টরস ভালোই ইম্পর্টেন্ট। জি আপু, ধন্যবাদ আপু। তো এরপর একটা জিনিস জানতে চাইবো যে এই যে আমরা তো মেডিকেল স্টুডেন্টদের জন্য রিডিং পার্টনার এবং ডেমো দেওয়া বিষয়টা আসলে খুব কমন একটা বিষয়। তো এই ইউসিএমএলই প্রিপারেশন নেওয়ার জন্য রিডিং পার্টনারটা কতটা জরুরি বলে আপনি মনে করেন, বা আপনার কি কোনো রিডিং পার্টনার ছিল? হ্যাঁ, এটা খুবই ভালো কোয়েশ্চেন। আসলে রিডিং পার্টনার আমার মনে হয় সবচেয়ে বেশি হেল্প করে, মানে সবচেয়ে বেশি হেল্প করে রিডিং পার্টনার আমার কাছে মনে হয়েছে। আমার জন্য আমার প্রিপারেশনের টার্নিং পয়েন্টই ছিল হচ্ছে যেই সময় থেকে আমি আমার রিডিং পার্টনার একজন ফিক্স করে আমরা একদম কাইন্ড অফ সকাল থেকে 4-5 ঘন্টা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত 5-6 ঘন্টা টানা একসাথে আমরা অনলাইনে পড়তাম। যেহেতু আমরা একই স্টেটে থাকি না, সেও আমেরিকাতেই থাকতো আমার রিডিং পার্টনার, এখনো আছে আর কি, মানে সে আমেরিকাতেই থাকে কিন্তু ডিফারেন্ট স্টেটে। আমি আমার টাইম জোনের সাথে মিলিয়ে নিয়েছিলাম। সো আমি আমার রিডিং পার্টনার সাথে পড়েছি, এবং রিডিং পার্টনার ক্যান হেল্প ইউ ইন দ্য বেস্ট ওয়ে, ট্রাস্ট মি। কারণ আসলে এত পড়া থাকে, এত কিছু পড়তে হয়। একটা সময় এরকমও হতো যে আমার মনে আছে যে আমি চুপই থাকতাম, মানে আমার মনে হতো যে আমি আর পড়তে পারছি না, এখন শুধু তুমি পড়ো আমি শুনি। তো এমন হতো যে আমি 1 ঘন্টা টানা পড়ে যাচ্ছি বা 1.5 ঘন্টা টানা পড়ছি, এরপরে আমি চুপ, সে বলছে আমি শুনছি। সো এরকম আমার সামনে বই বা আমার সামনে একটা নোট আছে বা ইউআর এর কোয়েশ্চেন গুলো আছে, ও বলছে আমি শুনছি। সো আমার কাছে মনে হয় যে সবকিছুর ক্ষেত্রে আসলে রিডিং পার্টনার অনেক ইম্পর্টেন্স বিয়ার করে, এবং আমি সবাইকে সাজেস্ট করি রিডিং পার্টনার সহ পড়লে যেটা হয় পড়াটা অনেক ফাস্ট হয়। দুজনই একজন আরেকজনকে, যেটা আমি অ্যাকাউন্টেবিলিটির কথা বললাম যে আমার একজনের সাথে মিলিয়ে আমি পড়ছি, তো তুমি এটা পড়ো আমি এটা শেষ করি, এভাবে মিলানোটা আমি মিলিয়ে পড়লে আমার কাছে মনে হয় ভালো হয়। অনেকে বলে যে আমি রিডিং পার্টনার ছাড়া পড়েছি, হ্যাঁ এটাও ইম্পসিবল না। অনেকে বলে আমি তো রিডিং পার্টনার সহ পড়তে পারি না, এটাও ঠিক আছে, ওকে। বাট আমার কাছে কেন যেন একটু মনে হয়, আমি পার্সোনালি এবং অনেকের সাথে কথা বলে জেনেছি রিডিং পার্টনার না থাকলে কম্পারেটিভলি পরীক্ষার টাইমটাও একটু বেড়ে যায়। মানে পরীক্ষা দেওয়ার দেখা যায় প্রিপারেশন ফেজটা অনেক লেন্দি হয়ে যায়। আমি বলবো যে কারো যদি শর্ট টাইমে পরীক্ষা দেওয়ার প্ল্যান থাকে যে আমি যে উইদিন আ ইয়ার আমি ফার্স্ট স্টেপ 1 দিয়ে দিব, তাহলে আমি বলবো অবশ্যই একটা রিডিং পার্টনার প্রথম থেকে ম্যানেজ করে একসাথে একসাথে পড়ে একসাথে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা খুবই ভালো। জি আপু, ধন্যবাদ আপু। আপু, আপনি অনেক রিসোর্সের কথা বলেছিলেন, তার মধ্যে আপনি আমাদের একটা মেইন বই নিটারের কথা বলেছিলেন। তো আসলে যারা স্টুডেন্ট হয়তো ফার্স্ট ইয়ার থেকেই তারা ডিসিশন নিয়ে ফেলেছে যে তারা ইউএসএমএ দিবে, তো তারাই যে এমবিবিএস পাশ করার জন্য যে মেইন বইগুলো পড়ছে, যেমন অ্যানাটমির জন্য তথ্য পড়ি আমরা, বিডি তোরেশিয়া পড়ি, তো
অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বা ফার্মাপ্যাথো, মাইক্রো, এই যে মেইন বইগুলো পড়ছি আপু, এই মেইন বইগুলো কতটুকু হেল্পফুল বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় সবচেয়ে হেল্পফুল। মানে সত্যি বলতে আমরা মেইন বই পড়েছি, আমাদের সময় আমরাও মেইন বই পড়েছি, কিন্তু একেবারে থাকে না যে মেইন বই একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ধরে পড়া, পুরো বইটা পড়ে ফেলা, ওই জিনিসটা আসলে করি নাই। এটা আমি অনেস্টলি বলবো, এটা আমি করি নাই। আমার কাছে মনে আছে, মানে যেটা হয় খুবই স্বাভাবিক, এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, কোনো স্টুডেন্টদেরকে আমি বলবো না যে তারা যেটা ফলো করে সেটা ভুল, যেহেতু আমাদের অনেক গাইড বইজ আমাদের অ্যাভেলেবেল আছে। আমাদের আমাদের মেইন টার্গেট তো অবশ্যই এটাই থাকবে যে আমি প্রফে পাস করবো, টার্মে পাস করবো, তার আগে কার্ডে পাস করবো। সো ওগুলোর জন্য আমি কোশ্চেন কিভাবে লিখবো এটা তো আমি মেন বইতে পাবো না। সো গাইড বই যারা পড়ছে ভাইয়া তাদের জন্য ইটস পারফেক্টলি অলরাইট, তুমি পরীক্ষায় পাশের জন্য গাইড বই পড়বে, ইটস ভেরি বেনিফিশিয়াল, কারণ ওখানে সুন্দর মতো কিভাবে অ্যান্সারটা গুছিয়ে লিখতে হয় এটার জন্য দরকার। তবে ইউএসএমএল এর জন্য আসলে গাইড বইগুলোর থেকে অনেক অনেক বেশি হেল্প করবে হচ্ছে মেইন বইগুলো। সো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে অ্যানাটমির জন্য, যেমন তুমি বলছিলে আপু দত্ত কথা, বিডি চৌরাশির কথা বলছে, দত্ত বইটা হচ্ছে আমাদেরকে ডেফিনেটলি অ্যানাটমির ওভারভিউ তো পড়তে হেল্প করবেই। সো দত্ত কেউ পুরোটা পড়তে পারলে এটা বেস্ট। তারপর আমি বলবো যে ছোট ছোট করে আমরা যে পরীক্ষার হলে প্রচুর মাসেলের লোকেশন, মাসেলের অ্যাকশনস আসে অ্যানাটমির ক্ষেত্রে, মানে আমি স্টেপ 1 এর কথা বলছি। মাসেলস কোথায় আছে, কোথায় আছে এবং মাসেলস এর অ্যাকশন কি, কোথায় শুরু হচ্ছে, এন্ডিং কোথায়, এগুলো কিন্তু সব কোয়েশ্চেন আসে পরীক্ষায়। তো ওইটার জন্য আমি বলবো বিডি চৌরাশিয়া খুবই ভালো একটা বই, কাইন্ড অফ ছোট ছোট করে লেখা থাকে। সো ওটা দেখলে, এবং অনেক ছবি থাকে বিডি চৌরাশিয়াতে, সো ওটা দেখলে কিন্তু স্টুডেন্টদের একটা ভিজুয়াল মেমোরি হয়ে যায় যে আমি ওটা দেখে ওটা আমার পড়াটা আমার মাথায় থাকলো, পরবর্তীতে আমি ওই জিনিসটা আমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারলাম। সো আমি আসলে বলবো যে কোনো নলেজই ফেলনা না। তবে অবশ্যই আমার মনে হয় যাদের আসলে ইউএসএমএল দেওয়ার ইচ্ছা তাদের আসলে একটু কষ্ট হলেও প্রথম থেকে একটু মেইন বইগুলোই ফলো করা উচিত, তাহলে সবচেয়ে বেশি হেল্পফুল হয়। ফিজিওলজির ক্ষেত্রে আমি বলবো গাইটন আছে, আমরা যেটা গাইটনটা, জ্ঞাননটা একটু ডিফিকাল্টি হয়ে যায়। আমি নিজে, আমার কাছে পার্সোনালি গাইটন খুবই ডিফিকাল্ট লাগতো এবং জ্ঞানন আমি পড়তাম না। আমার গাইটনটা ভালো লাগতো, যেহেতু স্যাররা গাইটন পড়তে বলতো আমি গাইটনই পড়তাম। আমার কাছে মনে হয়েছিল যে, এবং আরো কিছু ফিজিওলজি আছে। স্টেপ 1 এর জন্য ইউএসএমএল একটা খুবই পপুলার বই হচ্ছে বিআরএস ফিজিওলজি। বিআরএস ফিজিওলজিটা হচ্ছে খুবই ভালো একটা বই, এবং এটাতে খুব সুন্দর করে ফিজিওলজি গুলো ডিটেলসে লেখা থাকে। আর ফিজিওলজির প্রচুর কোয়েশ্চেন আসে পরীক্ষায়। সো ফিজিওলজিটা খুবই হাইলি টেস্টেড। সো সেই ক্ষেত্রে ফিজিওলজিটা আসলে খুব ভালো করে পড়া উচিত। শুধু আসলে ফিজিওলজি না, বায়োকেমিস্ট্রি থেকেও প্রচুর কোয়েশ্চেন থাকে। বায়োকেমিস্ট্রির জন্য আমরা যে বইগুলো পড়ি সেগুলোই যথেষ্ট। তবে ফার্স্ট এইডে যেরকম আছে, এবং পাশাপাশি কেউ যদি বোর্ডস এন্ড বিয়ন্ডস এর ভিডিও গুলো দেখে, আমার মনে হয় কি বোর্ডস এন্ড বিয়ন্ডস এর ভিডিও গুলোকে যদি দেখে তাহলে তার ফার্স্ট প্রফের প্রিপারেশনও খুব সুন্দর করে হয়ে যাবে, মেটাবলিজমের সব পাথওয়েজ থেকে শুরু করে বায়োকেমিস্ট্রি যেগুলো আছে সবকিছু, প্লাস কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো আমাদের লাগে না, যেমন সেলুলার বায়োলজি, মলিকুলার, মানে সেলুলার বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োকেমিস্ট্রি আছে কিছু যেগুলো আমাদের আসলে মেডিকেল, আমাদের এমবিবিএস কারিকুলামে ছিল না, সেগুলো এসব সময় লাগবে। তবে আমি যেটা বলছিলাম যে বিএনবি ভিডিও গুলোর কথা বলছি, ওগুলো দেখলে আবার তাদের এগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট ইয়ার থেকে যারা চিন্তা করবে, ডিটারমাইন্ড যে আমি ইউএসএমএল দিচ্ছি, আমি দিব, তাদেরকে আমি বলবো প্রথম থেকে আসলে রিসোর্স গুলো নিয়ে পড়লে তোমার আসলে সবগুলো সেক্টরেই আমার মনে হয় ইজি হয়ে যাবে, সেটা কার্ড, টার্ম, প্রফ হোক আর স্টেপ 1 হোক। তাহলে আপু তারা এটাই করবে যে মেইন বইগুলো যখন পড়ছে, মেইন বইগুলো পড়ার পর একটা টপিক যেমন পড়লো বা একটা সিস্টেম পড়লো, তো ওই বিষয়ের ফার্স্ট টাইমটা একবার দেখে নিবে, তাহলে রাইট। এনবিএনবি এর ভিডিও গুলো দেখে নিলে তাদের জন্য দুইটাই একসাথে। একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং কনসেপ্ট ক্লিয়ার থাকাটা ইম্পর্টেন্ট। মানে কনসেপ্ট ক্লিয়ার থাকাটা যে কত ইম্পর্টেন্ট এটা আমি আমার মনে হয় ফাইনালি স্টেপ, মানে ইউএসএমএল দিতে এসে আসলে বুঝতে পেরেছি। অনেক অনেক কোয়েশ্চেন এমন পাওয়া যায় এটা ইউআর যে কেউ সলভ করতে গেলে বুঝতে পারবে যে আমরা কখনো আসলে চিন্তাই করিনি যে এটা জিজ্ঞেসও করা যায়, মানে এটা যে জানারও দরকার আছে যে ইটস ফাইন, মানে আমরা জানি যে এটা করতে হয়, কেন করতে হয়, কিভাবে করতে হয়, এটা করার পিছনে যে রিজন থাকে, এটা ইউএসএমএল শিখায়। মানে যে কেউ আসলে আমার কাছে মনে হয় যে একেবারে কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার হয়ে মানে করে দেয় এই প্রিপারেশনটা। জি আপু, ধন্যবাদ আপু। আপু, এরপর থার্ড ইয়ারে যখন একজন স্টুডেন্ট আসে, তো হচ্ছে কমিউনিটি মেডিসিন আমরা বায়োস্ট্যাটিস্টিক্সটা একটু পড়ে থাকি। তো আমরা জানি যে স্টেপ 1-এও বায়োস্ট্যাটিস্টিক্স থেকে অনেকগুলো কোশ্চেনই আসে। তো এই কমিউনিটি মেডিসিনের যতটুকু পড়ে থাকি, এটা কি আসলে যথেষ্ট, নাকি এর থেকে আরো অনেক বেশি পড়তে হয়? না, আসলে ওটা যথেষ্ট না। তবে কমিউনিটি মেডিসিনে আমাদের কিছু বই আছে না, সেই বইগুলোতে যা থাকে আমরা কিন্তু সব পড়ি না। কমিউনিটি মেডিসিন আমরা জানি যে, আমি এটা মোটামুটি সবার ক্ষেত্রেই জানি যে সব মেডিকেল স্টুডেন্টরাই সবাই মোটামুটি জানে যে আচ্ছা আমার এই সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, কিছু স্পেসিফিক সূত্র আছে, কিছু স্পেসিফিক ফর্মুলাজ আছে, বা এই ম্যাথস গুলো এই টাইপ করলে আমার হয়ে যায়।
তো পরীক্ষায় হয়তো মোটামুটি হয়ে যায় কমিউনিটি মেডিসিনের জন্য, যেহেতু আমাদের আরো অনেক এলাবোরেটিভ কোয়েশ্চেন অ্যান্সার পরীক্ষার হলে লিখতে হয়, মানে প্রফের কথা বলছি। কিন্তু এখানে তো আসলে শুধুই চুজ দ্য বেস্ট অ্যান্সার। তবে আমি বলবো যে আমাদের এমবিবিএস কারিকুলামের বায়োস্ট্যাটটা আসলে এনাফ না। এখানে বায়োস্ট্যাট এখানে একটা হোল ডিফারেন্ট একটা মানে কি বলবো হোল ডিফারেন্ট একটা সাবজেক্ট ওদের জন্য। সো বায়োস্ট্যাটিস্টিক্স থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, এবং আমার মনে হয় এটার জন্য যেটা আমি বলছিলাম যে ইউটিউবে কিছু চ্যানেলস আছে যেখানে বায়োস্ট্যাটিস্টিক্স এর যেগুলো ইউএসএমএল তে লাগে সেগুলো খুব সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে। এবং ফার্স্ট এইডটা খুবই ভালো। ফার্স্ট এইডে মোটামুটি প্রেসাইজ করে দেওয়া আছে যেগুলো লাগে বায়োস্ট্যাটিস্টিক্স এর। প্রচুর গ্রাফ লাগে, অনেক গ্রাফ লাগে। সেই গ্রাফ গুলো আমি বলবো যে ফার্স্ট এইড দেখে শুধু বোঝা যায় না, সেক্ষেত্রে আমি দেন আগে বোর্ডস এন্ড বিয়ন্ডস এর কথা বলবো যে আমার জন্য ওইগুলো খুবই হেল্পফুল ছিল। আমার জন্য ফার্স্ট এইড, বোর্ডস এন্ড বিয়ন্ডস এর ভিডিওস এবং বায়োস্ট্যাটিস্টিক্স এর আচ্ছা কাপলানের আমি কিছু ভিডিওস দেখেছিলাম বায়োস্ট্যাটিস্টিক্স এর, এবং ইউটিউবের কিছু লিঙ্কস, ওগুলোতে কিছু ভিডিওস এবং গ্রাফস গুলো খুব সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে। সো সবকিছু মিলে এই কয়টা জিনিস মিলে আসলে বায়োস্ট্যাটটা লাগে, মানে বায়োস্ট্যাটের ফুল প্রিপারেশনটা আসলে কমপ্লিট হয়। জি আপু, ধন্যবাদ আপু। আপু, থার্ড ইয়ারে আমরা আরেকটা জিনিস করে থাকি যে ভিজিট আরটিসি এসব করে থাকি। তো এক্ষেত্রে আমরা কিছু রিসার্চও করে থাকি, গ্রুপ ওয়াইজ করে থাকি। তো আসলে এই ইউএসএমএল-তে এই রিসার্চ গুলো কি আমাদের জন্য হেল্পফুল হয়? আচ্ছা, আমার মনে হয় যে একটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কোয়েশ্চেন যেটা তুমি আমাকে জিজ্ঞেস করেছো। এটা আসলে আমাদের সময় কেউ কখনো আমাদেরকে বলেনি যে এটা যে আসলে কাজে লাগানো যায়। হ্যাঁ, তবে আমি এখানে এসে শুনেছি যে আমরা চাইলে আমরা আরএফএসটি সবকিছু শেষ করে কিন্তু আমরা প্রত্যেকে একটা বই রেডি করি। যেহেতু তুমি ইন্টার্নশিপে আছো, তো তুমি জানো তুমি ফাইনাল প্রফের সময়, ফাইনাল প্রফ তো না মানে ওই প্রফের সময় তুমি একটা কমিউনিটি মেডিসিনের ভাইবা বোর্ডে আমরা একটা পুরা বই রেডি করে নিয়ে যাই। ওইটা যদি কেউ টিচারদের সাথে কন্ট্যাক্ট করে, কোথায় কোথায় কন্ট্যাক্ট করে, যদি কোনো পাবলিকেশনের সাথে মানে পাবলিশারদের সাথে কন্ট্যাক্ট করে এটা যদি অনলাইনে পাবলিশ করা যায়, এটা আসলে খুবই খুবই বেনিফিশিয়াল হয়। এটা আমি আমার সিভিতে, এটা যে কেউ তার সিভিতে লিখতে পারবে যে আমি সরাসরি ইন পার্সন আমি ডেটা কালেকশন থেকে শুরু করে এই ডেটার সবকিছু অ্যাকুমুলেট করা পুরো স্টাডিতে আমি প্রেজেন্ট ছিলাম, এন্ড আমাদের ফাইনাল রেজাল্ট ছিল এটা। সো ইউ ক্যান ক্যারি ইট ইন ইয়ার হোল লাইফ, মানে এটা সিভিতে লেখার মতো একটা জিনিস। সো আনফর্চুনেটলি আমাদের সময় কেউ বলেনি। আমার এখনো আস্তে আস্তে যাহারে ওইটা আমি হয়তো কাজে লাগাতে পারতাম, বাট আমার মনে হয় যারা এখন আছে তারা অনেক অনেক স্মার্ট। তোমরা মাশাআল্লাহ সবাই অনেক স্মার্ট, এখন অনেক টেকনোলজির ইয়েতে আমরা সবাই অনেক এখন অনেক কিছু জানি। সো আমার মনে হয় এখনকার স্টুডেন্টরা এটা কাজে লাগাতে পারে। সো ডেফিনেটলি ওই নলেজ গুলো আসলে কাজে লাগানো যায়, এভাবে কাজে লাগানো যায়। জি আপু, ইনশাল্লাহ। হয়তো এতদিন যারা জানতো না, আপনার এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকেই জেনে যাবে এবং গাইডলাইন পেয়ে যাবে। তো তারা হয়তো আপনার এই কথার মাধ্যমেই তারা সতর্ক হয়ে যাবে এবং ইনশাল্লাহ তাদের হ্যাঁ, মানে টিচারদের সাথে কথা বলতে হবে। নিজেরা তো পাবলিশ করার ওয়ে থাকে না, বাট একটু অনলাইনে ঘাটাঘাটি করলে অনেকে একটু বেশি জানে, যারা অনলাইনে অনেক কিছু বুঝতে পারে তারা কিন্তু নিজেরাও করতে পারে। তবে টিচারদের সাথে কন্ট্যাক্ট করলে দেখা যায় যে কোনো ইনস্টিটিউট থেকে টিচাররা যারা আছে, আমাদের কমিউনিটি মেডিসিনের টিচাররা, তারা কিন্তু হেল্প করতে পারে এটা পাবলিকেশনের ক্ষেত্রে। সো এখন যারা স্টুডেন্ট আছে প্রিপেয়ার করতেছে বা মানে কারেন্ট ইয়ারে, তারা হচ্ছে এটা করতে পারে আমার মনে হয়। জি ধন্যবাদ আপু। আপু, আপনি হচ্ছে সাবজেক্টের সময় বলেছিলেন যে ক্লিনিক্যাল সাবজেক্ট গুলো যেমন সার্জারি, মেডিসিন, গাইনি থেকে হয়তো কিছু কোশ্চেন স্টেপ ওয়ানে আসে। তো এই যে থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত আমাদের যে ওয়ার্ড প্লেসমেন্টটা থাকে, বা ফিফথ ইয়ারে এসে পরে আমাদের ব্লক পোস্টিং হয়, তো এখানে তো আমরা কিছু হাতের কাজ বা ওয়ার্ডে আমরা কিছু বিষয় পেশেন্ট দেখি এবং কিছু এক্সপিরিয়েন্স হয় আমাদের। তো এই এক্সপিরিয়েন্সটা আসলে কতটুকু হেল্পফুল হয় স্টেপ ওয়ানে? আচ্ছা, স্টেপ ওয়ানের জন্য আমি বলবো আপু এটা খুবই খুবই হেল্পফুল। আসলে স্টেপ ওয়ানে না মেডিসিন আর সার্জারির খুব বেশি কোয়েশ্চেন যদি নাও আসে, আম, যেটা আমি বলছিলাম মেডিসিন সার্জারি যে কেসগুলো আমরা ডায়াগনোসিস করি, ওই ডায়াগনোসিস পর্যন্ত স্টেপটা কিন্তু আমাদের স্টেপ ওয়ানে আসে কোয়েশ্চেনে। হয়তো ওরা জিজ্ঞেস করে না তুমি কি অপারেশন করবে, হয়তো জিজ্ঞেস করে না তুমি কি ইনভেস্টিগেশন করবে, বাট ওই ডায়াগনোসিস পর্যন্ত পৌঁছার জন্য আমরা যে স্টেপ গুলো ফলো করি, যে পেশেন্টের এই সিমটমস আছে বা ইনভেস্টিগেশনে আমরা কি কি দেখবো রিপোর্টস, এইগুলো কিন্তু স্টেপ ওয়ানে জিজ্ঞেস করা হয়। সো ডেফিনেটলি আমরা ওয়ার্ডের প্লেসমেন্টে যেগুলো দেখি, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স থেকে শুরু করে সবকিছু, ডার্মাটোলজি থেকে শুরু করে প্রতিটা স্টেপ, প্রতিটা সমস্ত কিছু আসলে কাজে লাগে, মানে ইউএসএমএল সমস্ত কিছু কাজে লাগে। যেটা আমি বলছিলাম যে ইন্টার্নশিপ
কমপ্লিট থাকাটা নেসেসারি না, কিন্তু দেন অ্যাগেন আমি বলবো মেডিসিন সার্জারি গাইনির বেশ কিছু নলেজ থাকাটাও ইম্পর্টেন্ট। যেমন আমি যদি গাইনির কথা বলি, গাইনির কিন্তু ভালোই ভাস্ট সিলেবাস স্টেপ 1 এর জন্য, এবং ভালো কোয়েশ্চেন আসে, অনেক কোয়েশ্চেন আসে। হয়তো প্যাথোলজি বা মাইক্রোবায়োলজি ফার্মাকোলজি থেকে কম্পারিজনে কম আসে, পার্সেন্টেজটা কম থাকে, বাট কোয়েশ্চেন যে আসে না তা কিন্তু না। সো মোটামুটি একটা বেসিক নলেজ আসলে লাগে, যেটা আমার মনে হয় ওয়ার্ডে গেলে আমাদের ক্লিয়ার হয়ে যায়। অ্যাটলিস্ট আমার মনে হয়, আমার বিশ্বাস যে আমার এখনো অনেক কেস আমার মনে পড়ে যে আমি এগুলো, এটা তো আমি দেখেছিলাম, এটা তো আমি দেখেছি, এটা আমি জানি, এটা আমরা এটা করেছিলাম। সো ওই জিনিসগুলো আর প্র্যাকটিক্যাল নলেজের উপরে আসলে কিছুই নেই। সো প্র্যাকটিক্যাল কেউ যদি হাতের কাজ শিখতে পারে, আমার কাছে মনে হয় দ্যাটস দ্য বেস্ট থিং এনিওয়ান ক্যান এভার ডু। জি আপু, ধন্যবাদ আপু। আপু, আমাদের নিউ কারিকুলামে ফিফথ ইয়ারে এসবিএ কোশ্চেন অ্যাড হয়েছে। তো ইউএসএমএল এক্সামেও আমরা আপনার কাছে শুনলাম যে এরকমই কোশ্চেন প্যাটার্নটা এরকম। আসলে এই প্র্যাকটিসটা এখন যারা ইউএসএমএল দিবে তাদের জন্য কতটুকু হেল্পফুল হবে বলে? আমি তো বলবো খুবই হেল্পফুল। আমার তো মনে হয় আরো বেশি এসবিএ থাকলে আরো বেশি ভালো হতো। আমি জানি এসবিএ এর নাম্বারটা বোধহয় খুবই কম, বাট আমার মনে হয় এসবিএ যত বেশি করা যায় তত ভালো। কারণ এখানে তো আমার যতটুকু মনে পড়ে, আমরা আমাদের সময় হচ্ছে ট্রু ফলস করতাম, ওই যে জাস্ট গোল্লা ভরা টাইপের ট্রু ফলস করতাম। সো আমাদের আর কিছু ইয়া ছিল না। সো আমার কাছে মনে হয় এসবিএ টা থাকাটা খুবই ভালো হয়েছে, এবং এই প্র্যাকটিসটা আরো বেশি করা উচিত। সো কারণ যেহেতু এটা এটা আমাদেরকে স্টেপ 1 স্টেপ 2 সব স্টেপের জন্য আমাদেরকে প্রিপেয়ার করে ফেলে। সো ইটস ভেরি ভেরি হেল্পফুল, ভেরি হেল্পফুল। জি, ধন্যবাদ আপু। তো আপু, এরপর আসি ইন্টার্নশিপে। যেমন আমি এখন ইন্টার্নশিপে আছি, তো আমার মতো আর অনেকেই যারা ইউএসএমএল দিতে চান এই সময়টাতে, যদি কেউ প্রিপারেশন নিতে চায়, এই সময়টা আসলে একটু প্রেশারটা বেশি থাকে। তো তাদের যে প্লেসমেন্ট গুলো থাকে, গাইনি মেডিসিন সার্জারি পেডিয়াট্রিক্স যে প্লেসমেন্ট গুলো থাকে, এই প্লেসমেন্ট গুলোকে প্রপারলি কাজে লাগিয়ে তারা ইন্টার্নশিপের পাশাপাশি কিভাবে প্রিপারেশন নিতে পারবে? আচ্ছা, ইন্টার্নশিপ আমার কাছে মনে হয় যে ইন্টার্নশিপের একটা সময় এরকম, যেমন আমার কাছে মনে হয় ইন্টার্নশিপ হচ্ছে একটা গোল্ডেন টাইম, হ্যাঁ, কাজ শেখার জন্য। ইন্টার্নশিপ আমাদের বাংলাদেশে আমরা যেভাবে কাজ করি, আমরা যেভাবে, আমি হয়তো কোথাও মানে ইউকে তো আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি, আমি ওখানে কাজ কিন্তু করিনি। আমি ইউএসএ তো এখনো পরীক্ষা দিচ্ছি, so আমি এখানে এখনো কাজ করছি না। সো বাট আমি তো ওদের এখানকার স্টুডেন্টদের সবার সাথে যেহেতু আমি কথা বলছি, রেগুলার ইন টাচে আছি, সো আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারি, বাংলাদেশে আমরা যেরকম পেশেন্ট পাই, এত ভাস্ট পেশেন্ট, এত ডিজিজ, এত ভার্সেটাইল পেশেন্টস, এন্ড এত সুযোগ যে পেশেন্টকে ধরে দেখা, মানে একটু পারমিশন নিয়ে নিলেই হয়, মুখে মুখে একটু পারমিশন নিয়ে নিলে যে আমি একটু আপনাকে দেখবো, আমি একটু আপনাকে ধরে ধরে একটু দেখি যে কোথায় কি আছে, বা এরকম শেখার জন্য এইটার যে অপরচুনিটি, আমার মনে হয় এটা পুরো ওয়ার্ল্ডে খুব কম দেশই পায়। আমার মনে হয় এশিয়ান কান্ট্রি গুলো পায়, বাট আর বাইরে আমার মনে হয় না পাওয়া যায় আসলে, মানে স্পেশালি ডেভেলপড কান্ট্রি গুলোতে। তো আমার মনে হয় ওই জিনিসটার হাইয়েস্ট ইউটিলাইজেশন করা উচিত, যাতে লাইফে কখনো কোনো পর্যায়ে গিয়ে আফসোসটা না হয়, আহারে আমি ইন্টার্নশিপের সময় একটু এটা শিখে নিতে পারতাম। আমার মনে হয় বরং এইটা বলা খুবই, মানে এটা বলতে পারা উচিত যে আমি আমার ইন্টার্নশিপের আই ডিড দ্য বেস্ট ইউজ অফ ইট। আমি আমার ইন্টার্নশিপের পুরো সময়টাকে কাজে লাগিয়েছি। অবশ্যই কেউ যদি প্রিপারেশন নিতে চায় তার জন্য তো একটু ডিফিকাল্ট হয়ে যাবেই, তবে আমি বলবো ওয়ার্ডের সময়টা যতটুকু আমি কাজ করছি, ওইটা ওখানে কোনো নলেজে, আমি যেটা বারবারই আমি বেশ কয়েকবার মনে লাইনটা বলেছি যে কোনো নলেজে আসলে ফেলনা না, প্রতিটা নলেজে কোনো না কোনো সেক্টরে গিয়ে কাজ করবে। আমি এরকম অনেক কিছুই পেয়েছি পড়তে গিয়ে করতে গিয়ে, যেটা আমার কাছে মনে হচ্ছে হয়তো আমি এই কেসটা এরকম পাইনি, কিন্তু আমার জন্য পুরো কেসটা ডায়াগনোসিস করার জন্য, বোঝার জন্য আমার প্রিভিয়াস কোনো নলেজ অনেক কাজে দিয়েছে। আমি তো এরকম দেখিনি এই পেশেন্টকে, আমি তো ওরকম দেখেছিলাম। সো আমার ওই ওয়েতে করতে করতে এক্সক্লুশন মেথডে দেখা গেছে আমি অ্যান্সার চুজ করেছি, আমার কারেক্ট হয়ে গেছে অ্যান্সার। সো এটাও জন্য আমি বলবো যে ইন্টার্নশিপের সময়টা অবশ্যই প্রতিটা কাজের যখন যে ওয়ার্ড চলবে তখন সেই ওয়ার্ড প্রপারলি পড়াশোনা, মানে মানে কনসেন্ট্রেশন দিয়ে করা উচিত। এর পাশাপাশি যে ফ্রি টাইমটা থাকবে অন্যরা হয়তো একটু রিল্যাক্স করলেও করতে পারে, বা যদি আমি মনে হয় যে কেউ যদি চিন্তা করে যে আমি ইন্টার্নশিপের সাথে সাথে স্টেপ 1 দিব, তাহলে আমি বলবো যে অ্যাটলিস্ট দিনের মধ্যে 4 থেকে 5 ঘন্টা মিনিমাম তাদেরকে পড়ার জন্য, স্টেপ 1 পড়ার জন্য আসলে সময়টা আবার আলাদা করে রাখতে হবে। সাথে আমি একটা এর কথা, আমি আসলে রিসোর্সের কথা আমি বলিনি আগে, কারণ আমি নিজে আসলে খুব বেশি ইউজ করিনি, তবে আমি ইউজ করেছি একটা সার্টিন টাইমে। আঙ্কি ডেক বলা হয়, আঙ্কি নামে, ANKI, আঙ্কি নামে একটা অ্যাপ আছে। ওই অ্যাপটা হচ্ছে, ওই অ্যাপের সব সিস্টেম, সবকিছু কোয়েশ্চেন রিপিটেটিভলি পাওয়া যায়। এটা আমরা যে কেউ আমাদের ফোনে ডাউনলোড করে নিয়ে যে কোনো সময় জাস্ট ফোনে ডেটা থাকলেই আমি অন করে পড়তে পারবো। এবং কোয়েশ্চেন্স গুলো ইম্পোর্ট করতে হয়, মানে কিছু লিঙ্কস পাওয়া যায়, যেটা আমি আগেইন বললাম,
যে টেলিগ্রাম স্কাইপের গ্রুপগুলোতে, ওখান থেকে কোয়েশ্চেন গুলো ইয়ে করে, যেমন আমার প্ল্যান হচ্ছে আমি আজকে ডিউটি করবো, ডিউটির মাঝখানে আমি অ্যানাটমির কোয়েশ্চেন গুলো, অ্যানাটমির এই টপিকের কোয়েশ্চেন গুলো আমার একটু রিভাইজ করা উচিত। ওখানে যেটা হয় আঙ্কিতে ছোট 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 করে কোয়েশ্চেন গুলো লেখা থাকে এবং একটা পর একটা কোয়েশ্চেন আসতে থাকে। সো আমি অনেকেই শুনেছি যারা ইন্টার্ন করছে, আমি অনেকেই শুনেছি তারা তাদের ফ্রি টাইমে বসে বসে হয়তো আঙ্কি ডেকের একটা বা দুইটা ডেক কমপ্লিট করেছে, 20টা কোয়েশ্চেন 40টা কোয়েশ্চেন করেছে, এবং ওখানে রিপিটেটিভ থাকে, থাকে না যে রিপিটেশন থাকলে একটা জিনিস বারবার দেখতে দেখতে পড়তে পড়তে মাথায় গেঁথে যায় ইনফরমেশনটা। সো আঙ্কি হচ্ছে ওই কাজটা করে, ওইভাবে হেল্পফুল হয়। সো আমার মনে হয় যারা স্টুডেন্ট আছে, যারা ইন্টার্নস আছে, তারা এই জিনিসটা আমার মনে হয় আঙ্কি অ্যাপটা তাদের জন্য খুবই কাজে লাগবে। তারা হচ্ছে যদি এরকম একটু নামিয়ে নিতে পারে, ফাঁকে ফাঁকে একটু দেখে নিল, পড়ে নিল, আমার মনে হয় তাদের জন্য এটা হেল্পফুল হবে। জি আপু, ধন্যবাদ আপু। আপু, আপনি তো বললেন যে আমাদের দেশের এই যে ইন্টার্নশিপটা আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং এইরকম শেখার সুযোগটা আসলে অনেক দেশে পাওয়া যায় না। তো আমাদের অনেকের মধ্যে একটা ধারণা থাকে বা আছে যে ইউএসএ তে আসলে আমাদের ইন্টার্নশিপটাকে খুব একটা গুরুত্ব বোধহয় দেওয়া হয় না, আমি যতটুকু শুনেছি। তো এজন্য হয়তো অনেকের একটা চিন্তা ভাবনা থাকে যে তাহলে আমি ইন্টার্নশিপটা করে না করে গেলেও তো হয়, আমার 1 বছর তো কম মানে বেঁচেই যাচ্ছে। হুম 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 হুম। এই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? আচ্ছা, না এটা তো সত্যি যে হচ্ছে ইন্টার্নশিপ ছাড়া ও মানে ইন্টার্নশিপটা আসলে না দেখালেও হয়, মানে ইউএসএমএল এর জন্য ইন্টার্নশিপটা নেসেসারি না। সরাসরি ফাইনাল প্রফ দিয়ে অনেকে আমেরিকায় চলে এসেছে, আমি এরকমও দেখেছি, ফাইনাল প্রফ দিয়ে আমেরিকা চলে এসেছে, তারপরে হচ্ছে স্টেপ 1 2 3 পরীক্ষা দিচ্ছে। তো জিনিসটা হচ্ছে ভ্যালু দেয় নাকি, জিনিসটাকে আমি অন্যভাবে বলবো, সেটা হচ্ছে হয়তো কাগজে কলমে আমার দরকার হচ্ছে না, কাগজে কলমে আমার ইন্টার্নশিপের ডকুমেন্টটা মানে দরকার হচ্ছে না, যে মানে এটা না হলেও হয়। তবে তাদের জন্য কিন্তু পাথওয়েটাও একটু ডিফিকাল্ট এন্ড একটু ডিফারেন্ট। যেমন আমি যেটা বলছিলাম যে অ্যাটলিস্ট ইউএসএমএল প্রিপারেশন ম্যাচের জন্য আমার 3টা লেটার অফ রেকমেন্ডেশন লাগে, মানে আমার 3টা হসপিটালে অ্যাটলিস্ট কাজ করার এক্সপিরিয়েন্স থাকা লাগে। যাদের ইন্টার্নশিপ থাকে না তাদের কিন্তু একটু বেশি থাকা লাগে, এবং তাদের ক্ষেত্রে আরো কিছু রিকোয়ারমেন্টস থাকে যে ইউনিভার্সিটি মেডিকেল হসপিটালে হতে হবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। মানে আমি আসলে তো ডিটেলস এটা সম্পর্কে জানি না, টু বি ভেরি ফ্র্যাঙ্কলি, এটা অনেক বড় অনেক ডিটেলস একটা স্টেপ। যেহেতু আমার নিজে ইন্টার্নশিপ ছিল, আমার এটা লাগবে না দেখে আমি আসলে ওই দিকটাতে চিন্তা করিনি বা ওটা নিয়ে আমি খুব বেশি ঘাটাঘাটি কখনো করিনি। বাট আমি যতটুকু জানি ওইটাতে অনেক এফোর্ট এক্সট্রা দিতে হয় ওইটার জন্য, জাস্ট বিকজ আমার ইন্টার্নশিপ নেই। ওরা কিন্তু ঠিকই এটাকে কাউন্ট করে, হয়তো ওরা আমার কাজটাকে, আমার ইন্টার্নশিপের কোনো কাজ বা সার্টিফিকেটকে তারা কাজে লাগাচ্ছে না, কিন্তু ওরা আবার দিন শেষে এটা দেখছে ঠিকই যে তোমার তো ক্লিনিক্যাল হাতে সরাসরি কাজ করার এক্সপিরিয়েন্স নাই, সো তুমি এখানে বেশি কাজ করার এক্সপিরিয়েন্স গ্যাদার করো, তারপর আমরা তোমাকে দেখবো। সো জিনিসটা কিন্তু ইদার ওয়েতে তোমার কাজে লাগছেই, ইম্পর্টেন্স বিয়ার করছেই। জাস্ট আমি যেটা বললাম যে হয়তো ডকুমেন্টসটা তোমার লাগছে না, যে ইন্টার্নশিপের ডকুমেন্টটা কোথাও চাচ্ছে না, মানে স্টিল আমারও কিন্তু চাইনি। আমি যে এত কিছু কাজ করেছি বা এত কিছু করতেছি ইয়া করতেছি, আমারও কিন্তু আসলে ইন্টার্নশিপের ডকুমেন্টস বা কাগজটা কোথাও লাগেনি সো ফার। সো পরে হয়তো গিয়ে লাগবে, বাট এখনো লাগেনি। তো আমার কাছে মনে হয় যে আসলে যদি কেউ বছরের চিন্তা করে, টাইমের চিন্তা করে, দেন ইটস ওকে, বাট আমি অনেকেই দেখেছি আসলে যে আমার মনে হয় ইভেন পড়াশোনার ক্ষেত্রে তাদের জন্য কিছু জিনিস একটু ডিফিকাল্ট হয়েই যায়, আমি যতটুকু দেখেছি। যে আমার মনে হয় সেই তুলনায় কারো যদি ইন্টার্নশিপটা করা থাকে, আমার মনে হয় সে ক্লিনিক্যাল নলেজের দিক থেকে অনেকটা এগিয়ে গেল, আমার কাছে মনে হয়। জি আপু, ধন্যবাদ আপু। আপু, তাহলে আমাদের যে আসলে ধারণাটা ছিল এটা পুরোপুরি আসলে ঠিক না, যে ইন্টার্নশিপ না পুরোপুরি করলে ঠিক অবশ্যই না, না না, পুরোপুরি ঠিক না আসলে। কোনোভাবে ইন্টার্নশিপটা কাজে লাগছে। তো আজকে অবশ্যই আশা করছি অবশ্যই, আমার আমিও সাথে দেখি। সাথে অন্য অনেকেরই এই ধারণাটা বদলে যাবে। অবশ্যই। জি, ধন্যবাদ আপু। আপু, এবার বলবো যে এই যে পড়া আসলে পড়া, আপনি তো বললেন যে পড়াগুলো অনেক ভাস্ট এবং এত বেশি রিসোর্স। তো মানে সব তো আসলে পরীক্ষা এক্সামের আগে তখন সব তো একসাথে পড়াটা পসিবল হয় না। তো দেখা যায় যে নোটস করে রাখা, বা হয়তো আমার মনে হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, তো আমি নোটস করে রাখছি বা কি, হুম। এরকম কিছু। তো আপনি আপনার পড়ার সময় আসলে কিভাবে করেছিলেন আমাদের সাথে শেয়ার করতে? আচ্ছা, আমি আমার পড়ার রুটিনটাই আমি বলতে পারি। আমি আসলে আমি যখন শুরু করেছি, আমি যেটা বলছিলাম যে আমার টার্গেট ছিল যে আমি 1 বছরের মধ্যে পরীক্ষা দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমি 9 মাসের মধ্যে মোটামুটি প্রিপারেশন শেষ করে ফেলেছি, এবং 10th মান্থে গিয়ে আমি পরীক্ষার ডেট খুঁজছিলাম, তো তখন আমার ডেট পাওয়া যাচ্ছিল না আমার কাছের নিয়ারেস্ট প্রোমেট্রিক সেন্টারে। তো আমার কিছু সময় ওয়েট করতে হয়েছে, তারপর আমি গিয়ে পরীক্ষা দিয়েছি ডেট পেয়ে। তো আমি যেটা বলবো, আমি যেমন শুরু করেছিলাম ইউআর দিয়ে, মানে আমি একদম শুরুই করেছি ইউআর দিয়ে, যেহেতু আমার কাছে মনে হচ্ছিল যে
অ্যাটলিস্ট আমার দিক থেকে এতটুকু কি আছে, যেটা আমি খুবই রিসেন্টলি প্ল্যাব শেষ করেছি। আমি যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম তার কয়েক মাস আগে আমি প্ল্যাব শেষ করে লাইসেন্সটা নিয়ে আমি মাত্র ইউএসএ তে এসেছি। সো আমি তার আগে যেহেতু কাজও করতাম হসপিটালে, সুমি স্কোয়ার হসপিটালে ছিলাম। ওই সময় আমি কার্ডিওলজিতে ডিপার্টমেন্টে ছিলাম, 3 বছর ওখানে কাজ করেছি। সো আমার কাছে মনে হয়েছিল কি যে আমার হয়তো ফ্রম দ্য স্ক্র্যাচ থেকেই একেবারে যে ক খ গ ঘ দিয়ে শুরু করতে হবে জিনিসটা ওরকম না। সো অতটুকু কনফিডেন্স নিয়ে আমি আসলে শুরু করেছিলাম, যে আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি অ্যাটলিস্ট কোয়েশ্চেন ব্যাংক থেকে আমি স্টার্ট করি। যেটা আমি করতাম যে ইওয়ার্ল্ডে যখন একটা সিস্টেম বা একটা টপিক আমি পড়ছি, আমি একটা ব্লক শেষ করছি সাপোজ, ওই ব্লকের প্রতিটা কোয়েশ্চেনে, ইওয়ার্ল্ডের কোয়েশ্চেন গুলো অনেক বড় হয়, ওখানে প্রায় 8টা-9টা করে অপশন থাকে, এবং মেইন পরীক্ষায়ও কিন্তু 8টা-9টা করে অপশন থাকতে পারে। আমরা ইউজুয়ালি কি জানি, এসবিআই তে 4টা করে অপশন থাকে, 4টা থেকে একটা চুজ করতে হয়। ইউএসএমএল তে এরকম না। ইউএসএমএল তে ওরা 8টা, 9টা, 10টা পর্যন্ত অপশন দিতে পারে, এবং অনেক বড় অপশনও দিতে পারে, অনেক ছোট 4টা-5টা ওয়ার্ডের অপশনও দিতে পারে, আবার এক ওয়ার্ডের অপশনও দিতে পারে, যেখানে শুধুই হয়তো মেডিসিনের নাম থাকবে, এরকমও হতে পারে। তো আমার কাছে যেটা আমি করতাম, যে আমি ওই এক্সপ্লেনেশন গুলো পড়তাম, কারেক্ট হোক বা ইনকারেক্ট হোক, ইউয়ার্ল্ডটাকে আমি বলবো যে এক্সাম হিসেবে না চিন্তা করে, অনেকে আছে ইউয়ার্ল্ডের পার্সেন্টেজ নিয়ে খুবই টেন্স থাকে, যে আমার এটা মাত্র 40% আসলো, আল্লাহ আমার তো তার প্রিপারেশন খুবই খারাপ। আমি সবসময় বলি ইউয়ার্ল্ডটা অলওয়েজ লার্নিং টুল হিসেবে নেওয়া উচিত। ওই লার্নিং টুল হিসেবে নিলে যেটা হয়, আমি যেটা করছি, আমার কাছে মনে হয়েছিল, এই জন্য আমি আসলে খুব কম সময়ে পরীক্ষাটা আমি দিতে পেরেছি, আমার কাছে মনে হয়েছিল যে আমার স্ট্র্যাটেজিটা হয়তোবা আমার জন্য অ্যাটলিস্ট ইফেক্টিভ ছিল, এজন্য আমি শেষ করতে পেরেছিলাম। আমি যেটা করতাম, ইওয়ার্ল্ডে একটা ব্লগ শেষ করছি, 40টা স্টেশনে একটা ব্লগ, 40টা কোয়েশ্চেনে একটা ব্লগ রেডি করা যায়, ব্লগটা করতাম, এক্সপ্লেনেশন গুলো পড়তাম, ওইটার যেগুলো আমার কাছে ডিফিকাল্ট লাগতো মনে হতো, সেই ভিডিওটা আমি ওই সময় ইনস্ট্যান্টলি বোর্ডস এন্ড বিয়ন্ড থেকে দেখতাম। বোর্ডস এন্ড বিয়ন্ড থেকে দেখার পরে বোর্ডস এন্ড বিয়ন্ডটা আমি দেখতে দেখতে ভিডিওটা হয়তো ল্যাপটপে অন রেখে সামনে ফার্স্ট এড এর বইটা আমি নীলক্ষেত থেকে কিনে নিয়ে আসছিলাম। সো ওই ফার্স্ট এড এর বইটা আমি দাগিয়ে দাগিয়ে ওই সময় পড়ে ফেলতাম। আর প্রথমেই আসলে ছোট ছোট নোট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। একবার যখন আমার পুরো সিলেবাস মোটামুটি আমি একটু শেষ করেছি, তারপর আমি যেটা করতাম, আমি যখন সেকেন্ড টাইম যখন কোনো কিছু পড়ছি বা সামথিং, তখন আমি ছোট ছোট স্টিকি প্যাডে প্রচুর নোট করতাম। আমার রুম ভর্তি স্টিকি প্যাড ছিল, যেটা আমি পরীক্ষা শেষ করে রেজাল্টের পর আমি সব একসাথে করেছি, সব সরিয়ে ফেলছি। তো অনেক স্টিকি প্যাডে আমি ছোট ছোট করে 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 প্রচুর নোটস লিখে রাখতাম, যে এটা আমার মনে থাকছে না বা ওইটা মনে থাকছে না। পাশাপাশি একটা পুরো নোট খাতাও আমি রাখতাম, যে আমার মনে রাখার জন্য, এই টপিকটা আমার মনে রাখার জন্য কোন কোন ওয়ার্ড গুলো বা কোন সিস্টেমস বা কোন কোন ইনভেস্টিগেশনটা স্পেসিফিকলি দেখলে আমার মনে থাকছে ওই জিনিসটা। তো প্রথম থেকে একটা নোট খাতা আসলে মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি নিজে বায়োস্ট্যাটিস্টিক্সটা আমার কাছে ভালোই ডিফিকাল্ট লেগেছিল, আমার কাছে, যেহেতু আমি নিজে বায়োস্ট্যাটিস্টিক্স কখনোই এটা নিয়ে আমি পড়াশোনা করিনি। বায়োস্ট্যাটিস্টিক্স যতটুকু কমিউনিটি মেডিসিন আমার পড়া ছিল ওটাই, তারপর প্ল্যাবে গিয়েও লেগেছিল, কিন্তু সেটাও একটা মিনিমাম নলেজ ছিল। কিন্তু এখানে আসার পর যখন দেখলাম যে বায়োস্ট্যাটিস্টিক্স অনেক ভাস্ট হিসেবে লাগছে, তখন আমি যেটা করতাম, আমি রেগুলার ফর্মুলা গুলো হাতে লিখে লিখে প্র্যাকটিস করতাম। সো ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সবসময় আসলে ল্যাপটপ খোলা, ট্যাব খোলাটা ফিজিবল হয় না। সেক্ষেত্রে নিজের যদি একটা নোট খাতা থাকে, আমি যদি জানি আমার নোট খাতা এই জায়গাটা এই জিনিসটা লিখা, আমি হয়তো হাঁটতে চলতে ফিরতে অনেক সময় এসে একটু পেজটা দেখে নিলাম। সো রিপিটেশন ইজ অলওয়েজ দ্য বেস্ট কি ফর ইউএসএমএল। যেহেতু আমি একটু আগে বলছিলাম যে ভাস্ট সিলেবাস, সো অনেক কিছু এমন থাকবে যে বারবার বারবার পড়তে হবে, হয়তো মনে থাকবে না। সো এটা আসলে একটা স্টুডেন্ট সে নিজে ডিসাইড করবে যে আমার কোন স্পেসিফিক টপিকটাতে আমার উইকনেস বেশি। সো সে ওই জিনিসটাকে নিজের মতো করে একটু নোট করে বারবার যখন রিপিটেশন করবে, দেখবে একটা সার্টেন টাইম পিরিয়ড পর পর রিপিট করে করে সে দেখবে, তার জন্য জিনিসটা প্যালাটেবল হয়ে যাবে এবং ইনফরমেশনটা মোটামুটি গেঁথে যাবে মাথায়। সো মোটামুটি এটাই আর কি ছিল। জি আপু, ধন্যবাদ আপু। তো আপু, আপনি এক্সাম দেওয়ার আগে যে ফাইনাল যে সেলফ অ্যাসেসমেন্টটা করেছিলেন, এটা সম্পর্কে যদি আচ্ছা, ফাইনাল সেলফ অ্যাসেসমেন্টটা বলতে আমি আসলে লাস্ট 15 দিনে আমি টাইম রেখেছিলাম, যে লাস্ট 15 দিনে আমি এনবিএম এর লাস্ট 2টা অ্যাসেসমেন্ট দিব, এবং ফ্রি 120 যেটা বলছিলাম, যেটা আমি প্রোমেট্রিক সেন্টারে গিয়ে দিয়েছিলাম 7 দিন আগে, ওইটা ফ্রি 120 দেওয়ার আগে আমি এনবিএম 29 দিয়েছি। তারপরে ফ্রি 120 এর পরে তার 2 দিন পরে আমি এনবিএম 30 দিয়েছি। আর ইউওয়ার্ল্ড যে আমি কোয়েশ্চেন ব্যাংকটার কথা বলছি, ইউওয়ার্ল্ডে কেউ সাবস্ক্রিপশন নিলে ওখানে 2টা সেলফ অ্যাসেসমেন্ট ওরাই দিয়ে দেয়, 2টা সেলফ অ্যাসেসমেন্ট পাওয়া যায়। এটা আমরা ইউসা 1 ইউসা 2 বলি, শর্ট ফর্মে বলি, ইউওয়ার্ল্ড সেলফ অ্যাসেসমেন্ট 1, ইউওয়ার্ল্ড সেলফ অ্যাসেসমেন্ট 2। তো এই দুটো আসলে
ভালোই হেল্পফুল হয়। এই দুটো ভালোই হেল্পফুল বলতে কি, এই দুটোতে আম, অনেক বেশি প্রেডিক্টিভ না, কারণ ওরা মানে কাইন্ড অফ ইউয়ার্ড এর কোয়েশ্চেন যদি কেউ সলভ করে, ওই কোয়েশ্চেনের আদলেই আসলে ইউয়ার্ড সেলফ অ্যাসেসমেন্টের কোয়েশ্চেন গুলো থাকে। কিন্তু ইউয়ার্ড এর কোয়েশ্চেন এবং এনভিএম এর অ্যাসেসমেন্টের কোয়েশ্চেন গুলো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়, মানে ডিফারেন্ট প্যাটার্নের কোয়েশ্চেন হয়। ইউয়ার্ড এর কোয়েশ্চেন গুলো থাকে পুরো এক পেজ, পুরো কম্পিউটার স্ক্রিন জুড়ে একটা কোয়েশ্চেন, এরপর 10টা 12টা হচ্ছে অপশন। সো একটা কোয়েশ্চেন পড়তে অনেক টাইম লেগে যায়। অন দি আদার হ্যান্ড এনবিএমই কোশ্চেন গুলো থাকে ছোট ছোট, কোশ্চেন গুলো বুঝতে একটু ডিফিকাল্ট হয়, কারণ মানে ডিফিকাল্টিটা ওখানে হয় যে কোশ্চেন গুলো কিভাবে কি থাকে। সো এনবিএমই কোশ্চেন গুলো একটু অ্যাসেসমেন্ট গুলো এই জন্যই আসলে দিতে হয়। তো আমি যেটা বলছিলাম যে আমি আসলে পরীক্ষা যখন থেকে আমি নিয়োগ করেছি আমি পরীক্ষা দিব, মানে প্রিপারেশন মোটামুটি যখন আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি মোটামুটি প্রিপেয়ার, আমি তখন থেকে এনবিএমই দেওয়া স্টার্ট করেছি। আমি আসলে এনবিএমই অফলাইন থেকে স্টার্ট করেছি, আমি এনবিএমই অফলাইন এনবিএমই নাম্বার 20 থেকে শুরু করেছি। 20, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত আমি আসলে অফলাইন দিয়েছি, আমি অফলাইন কালেক্ট করেছি। তো আমি প্রতি সপ্তাহে একদিন করে সময় রাখতাম যে আমি সকাল 10টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত আমি পরীক্ষা দিব। ওই দিন আমি সারাদিন আর কিছু করতাম না, ফোন টোন সাইলেন্ট রেখে আমি জাস্ট স্টপ ওয়াচ নিয়ে বসে সারাদিন বসে আমি একটা এমবিবি দিতাম। তারপর আমি যেটা করতাম, অ্যান্সারের সাথে মিলিয়ে মিস্টেক গুলো দেখে দেখে আমি কেন মিস্টেক হচ্ছে কি হচ্ছে, এবং প্রতিটা এনবিএমই আমি আমার রিডিং পার্টনারের সাথে ফুল প্রতিটা কোয়েশ্চেন এক্সপ্লেনেশন সহ পড়েছি। হ্যাঁ, সো এটা এই জন্য আমি বলছি রিডিং পার্টনার কতটা ইম্পর্টেন্ট, কারণ দিন শেষে সারাদিন আর কত কথা বলা যায়, সো ওই সময়টা রিডিং পার্টনার খুব হেল্প করে। বাট আমি বলবো যে অ্যাসেসমেন্ট গুলো আমার প্রথম থেকে, যেমন অ্যাসেসমেন্টে ডেফিনেটলি অবশ্যই এটা বললে তো ভুল যে আমার প্রথম থেকে অ্যাসেসমেন্টে ভালো স্কোর আসছিল, কখনোই না। আমার অ্যাসেসমেন্টের স্কোর মোটামুটি শুরু হয়েছিল 56%, 57% থেকে। সেখান থেকে আমার 3, 3.5 মাস 4 মাস পরে গিয়ে আমার আলহামদুলিল্লাহ যখন আমি ফাইনাল অ্যাসেসমেন্ট গুলো দিই সে স্কোর আমার 83%, 84% যখন আসা শুরু হয়েছে, এবং আমি লাস্ট এনডিএমই 29, 30-তে আমি এরকমই পেয়েছি। প্রি 120 ফিল অ্যাসেসমেন্টটা যেটা ছিল ওটাতেও আমি এরকমই 80% অ্যারাউন্ড পেয়েছি। তারপর দেন আই ওয়াজ শিওর যে হ্যাঁ এখন আমি প্রিপেয়ার্ড, এখন আমি পরীক্ষা দিব। তার ঠিক 7 দিন পর আমি একটা পরীক্ষার ডেট পাই, এবং ওই পরীক্ষার ডেট নিয়ে আমি পরীক্ষা দিয়ে আসি। তো মোটামুটি আমার অ্যাসেসমেন্টের ইয়াটাও আমি মোটামুটি বলে দিলাম, এই তো। জি আপু, ধন্যবাদ আপু। আপু এবার বলবো যে এই যে যারা দেশের বাইরে চলে যেতে চাচ্ছেন, বা ডক্টর হোক আর মেডিকেল স্টুডেন্ট হোক, যারাই যেতে চান আসলে তাদের কোন কোন বিষয়গুলো মাথায় রেখে ডিসিশনটা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? উম যদি ইউএস এর কথা জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে সবচেয়ে বেশি বড় প্রবলেম যেটা আমরা বাংলাদেশের যে এনভায়রনমেন্টে বড় হই আসলে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ফ্যামিলি, মানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, সোজা কথা আমাদের সবার স্কুল কলেজ মেডিকেল সবকিছু ওখানে, সব ফ্রেন্ডসরা ওখানে, এদের সবাইকে রেখে আসাটা আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার জন্য মনে হয়েছে যে ইমোশনাল এই জিনিসটা, আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্টটা অনেক বেশি। আর এখানে আসলে যে জিনিসটা হবে যে এখানে আমরা কাউকেই পাবো না, মানে এটা খুবই স্বাভাবিক। সো আমি অনেককে আসলে দেখেছি, আমি যেহেতু ল্যাবেরও স্টুডেন্ট পড়াই, সো আমার একটা বড় একটা পোর্শন স্টুডেন্টদের সাথে আমার রেগুলার কমিউনিকেশন হয়। অনেকে দেখা যায় যে হাফ ওয়েতে এসে 2-3টা পরীক্ষা দিয়ে ফেলছে, হাফ ওয়েতে এসে বলে যে আপু এখন তো দেশ ছাড়তে ইচ্ছা করতেছে না, বা এখন মনে হচ্ছে বাবা মাকে কিভাবে রেখে যাবো, বা বাবা মারা ইমোশনাল হয়ে যাচ্ছে। তখন আরো একটা ডিলেমাতে পড়ে যায়, সিচুয়েশনটা খুবই বাজে এবং খুবই ডিফিকাল্ট। তো আমার মনে হয় কি একটু আগেই যদি আমি ডিসাইড করে নেই, মানে ইনডিসাইসিভ থাকা অবস্থায় পরীক্ষা প্রিপারেশন না নিতে বলবো আমি। পুরোপুরি ডিসিশনটা নিয়ে যে হ্যাঁ আমি ওই দেশে যাব, অবশ্যই একটা কিছু অনেক দিক থেকে এখানে বেটার লাইফ, বেটার হয়তো অনেক কিছু পাওয়া যাবে, বেটার অপরচুনিটিস পাওয়া যাবে, হয়তো মোর রিওয়ার্ডিং। দিন শেষে হয়তো আমি যদি কেউ অনেকে চিন্তা করে আর এখানে কি টাকা দেয়, এখানে তো অনেক ইনকাম হয়, অবশ্যই এখানে অনেক ইনকাম হয়, এখানকার যেমন আর্নিং বেশি তেমন এক্সপেন্সও বেশি, প্লাস মাইনাস দুটোই আছে। সো আমার মনে হয় সবকিছু চিন্তা করে আসলে আসা উচিত। আর যদি সবচেয়ে বড় ডিফিকাল্টি জিজ্ঞেস করা হয় তাহলে আমি এটাই বলবো, আমার কাছে তো সবচেয়ে বেশি ডিফিকাল্টি এটাই যে আমি আমার ফ্যামিলির সাথে, আমার বাবা মা থেকে শুরু করে আমার ফ্যামিলির সাথে আমি খুবই অ্যাটাচড, আমার তাদেরকে রেখে আসাটা আমার জন্য সবচেয়ে বেশি ডিফিকাল্ট ছিল, এখনো ডিফিকাল্ট। তাদেরকে যেহেতু আমি পাই না, ইউএসএ অনেক দূরে, চাইলে আমি যে কোনো সময় যাওয়া আসা করতে পারি না। সো এই জিনিসটাই ডিফিকাল্ট, এই জিনিসটা মাথায় রেখে ডিসিশনটা নেওয়া উচিত যে আমি দিন শেষে এটা করবো। তবে অবশ্যই ইউএসএ তে একটা ভালো দিক তো অবশ্যই আছে, একটা সার্টেন টাইমের পরে রেসিডেন্সির পরে যে কেউ যখন এখানকার পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যায় থাকার জন্য, যদি কারো আগে থেকে না থাকে গ্রিন কার্ড ওর সিটিজেনশিপ, সেই ক্ষেত্রে তারা ফ্যামিলিকে নিয়ে আসার একটা অপশন থাকে, যে পরবর্তীতে তাদের ফ্যামিলিকে নিয়ে আসার একটা ভালো অপশন আছে, যেটা আমি বলবো ইউএসএ যথেষ্ট ভালো। আর টুরিস্ট ভিসাও আসা যাওয়া করতে পারে বাবা
মারা, ওটাও একটা ব্যাপার, বাবা মারা আত্মীয়রা সবাই টুরিস্ট বিষয়, মানে ওয়ান্স ইন আ ওয়াইল ওই সবার সাথে একটু দেখা হয়তো হয়। আর যদি দেশে আসা যায় তাহলে তো হলোই, এটা আর কি। জি, জি আপু, ধন্যবাদ আপু। আপু এই যে ফ্যামিলিকে ছেড়ে এই যে এত কষ্ট করে সেখানে আপনাকে ইন্সপায়ার করেছে, সেজন্য আপনি এত কষ্ট থাকা সত্ত্বেও ওখানে আছেন। তো আপনাকে আসলে কোন বিষয়গুলো ইন্সপায়ার করেছিল যদি বলতেন? আম আম ইন্সপায়ার বলতে কি, আসলে ডিসিশনটা সত্যি বলতে আমার জন্য আসলে একা ডিসিশন নেওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। আর সত্যি বলতে ইউএসএ তে আসার ডিসিশনও কিন্তু আমি 2020-এর আগে আসলে কখনোই আমার ইউএসএ আসার ডিসিশন ছিল না, টু বি ভেরি ফ্র্যাঙ্কলি। আমি যেহেতু ম্যারিড, আমার হাজবেন্ড আছে, সো আমার হাজবেন্ডও পড়াশোনা করছে, সেও ডক্টর, ও হচ্ছে পিএইচডি করছে। সো বেসিক্যালি একসাথে দুজনের ডিসিশনটা নেওয়া। এবং মোটামুটি আমি শুরু থেকে আসলে আমার এতটুকু প্ল্যান ছিল, হ্যাঁ এটা আমি মিথ্যা বলবো না, যে আমার প্ল্যানটা ছিল যে হয়তো আমি দেশের বাইরে যেতে চাই, দেশের বাইরে গিয়ে আমি একটু লাইফ সেট করতে চাই, আমি দেশের বাইরে গিয়ে দেশের বাইরের পড়াশোনাগুলো করতে চাই, ডিগ্রি নিতে চাই, লাইসেন্স নিতে চাই। এটা আমার আসলে অনেক আগে থেকে প্ল্যান ছিল। এন্ড তারপর আসলে আমার বিয়ের পরেও প্ল্যানটা একটু পাকাপোক্ত হয় যখন আমাদের দুজনের ডিসিশনটা গোলটা সেম ছিল তখন। সো আসলে এই জন্যই আমার আসলে ফার্স্টে ইউকে ডিসিশনটা নেওয়া। বাট প্ল্যানটা যখন কমপ্লিট করতে করতে ইউএসএ তে আসলে আমরা বেটার অপরচুনিটি পাই, স্কলারশিপ পাই, ফুল স্কলারশিপ পাই, আমার হাজবেন্ড ফুল ফান্ডেড স্কলারশিপ পাই পিএইচডি। তো তারপর আসলে ইউএসএ আসার ডিসিশনটা নেওয়া। সো আমি বলবো যে আমার বাবা মার ইন্সপিরেশন ছিল, আমার বাবা মা বলতো যে তুমি তোমার স্বপ্নটাকে ইম্পর্টেন্স দাও, তোমার জন্য কোনটা ইম্পর্টেন্স বেশি, মানে তোমার কাছে কিসের ইম্পর্টেন্স বেশি। আমি কখনোই কাউকে ডিমিন করছি না, কোনো কিছু নিয়ে না। বাংলাদেশে আমি বললাম তো আমার নিজের ফ্যামিলিতে প্রচুর ডক্টরস, আমার ভাই বোনরা আমার ফ্যামিলিতে প্রচুর ডক্টরস। এন্ড আলহামদুলিল্লাহ, এন্ড আমার ফ্রেন্ডসরা সবই ডক্টরস, আমার স্কুল কলেজের ফ্রেন্ডরাও সব ডক্টরস, আর মেডিকেলের সব ফ্রেন্ডরা তো আছেই। সো আমি বলবো তারা সবাই তাদের জায়গা থেকে মাশাআল্লাহ খুবই হ্যাপি আছে, খুবই ভালো আছে, খুবই সাকসেসফুল আছে। কিন্তু আমার ড্রিমটা একটু ডিফারেন্ট ছিল সবসময়। আমি সত্যি বলতে কখনোই আমার মনে হয় কখনোই চিন্তা করিনি, কখনো নিজেকে ওই জায়গায় দেখিনি যে আচ্ছা আমি হয়তো আহ আমি জানি না, আমার হয়তো একটু ডিফারেন্ট ছিল। অনেকে বলতে পারে, অনেকে এটা দিয়ে গালি দিলেও আমার কিছু বলার নেই আসলে, যে কেন তুমি সরকারিতে পড়েছো, কেন তুমি সরকারি চাকরি করবা না বা এরকম। এখন আমি কি করবো, আমার ড্রিম যদি ডিফারেন্ট হয়, এখন আমি কি করবো যদি আমার প্ল্যান ডিফারেন্ট হয়। আমাকে যেটা টেনেছে আমি সেটাই আসলে করেছি। আমার আসলে অনেক আগে থেকেই বাইরে আসার প্ল্যান ছিল, এন্ড আমার বাবা মা আমার দুই ফ্যামিলির খুবই সাপোর্ট ছিল যে তুমি করো, তুমি তোমার মতো করো, যদি তোমার হয়ে যায়, যদি দেখো তুমি সাকসেসফুল হচ্ছ, দেন ফাইন, গো ফর ইট। সো আমি যখন ইনিশিয়াল ফেজে পরীক্ষাগুলো দিচ্ছিলাম আমি আসলে এটাকে এভাবেই নিয়েছি যে আমি আগে পরীক্ষাগুলো দেই, যদি আমি সাকসেসফুল হই, শেষ করতে পারি, তাহলে আমি ওখানে সেট হবো বা এরকম কিছু। তো আলহামদুলিল্লাহ ওয়ান বাই ওয়ান হচ্ছে। সো সামনে কি হবে দেখা যাক, সামনেটা তো আমি বলতে পারি না ফিউচারে এটা কি হয়, তো সব শেষ করলে আসলে বলতে পারবো। জি আপু, ইনশাল্লাহ আপনার সব ইচ্ছা পূরণ হোক, আমরা সেটাই চাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপু। আপু এবার জানতে চাইবো যে এই যে একটা লেন্দি টাইম ধরে এই প্রিপারেশন শুরু করা থেকে বিভিন্ন প্রসেসিং, অ্যাপ্লাইং প্রসেসিং, দেন হচ্ছে এই যে এক্সামটা দেওয়া পর্যন্ত একটা অনেকটা সময়। তো এই সময়ের মধ্যে আসলে আপনি কি ধরনের কোনো ধরনের প্রবলেম ফেস করেছিলেন, বা যদি করে থাকেন তাহলে সেটা কিভাবে ওভারকাম করেছেন? আচ্ছা, লেন্দি প্রসেসটা বলতে কি, আমি বলছিলাম যে আমি যেহেতু অনেক পরে এসে প্রিপারেশনটা শুরু করেছি, মানে আমি 21 সালের লাস্টে এসে ডিসিশন নিয়েছি যে হ্যাঁ আমি পরীক্ষা দিব, মানে একেবারে 21 সালের লাস্টে, কারণ তখন আমি মাত্র জিএমসি রেজিস্ট্রেশন পেয়েছি। সো আমার জন্য সবচেয়ে বড় ডিফিকাল্ট ফেজটা আমার কাছে মনে হয়েছে যে আমি জিএমসি রেজিস্ট্রেশনটা, ইউকে রেজিস্ট্রেশনটা ফুল লাইসেন্স অফ প্র্যাকটিস নিয়ে, সবাই যখন আমার ওখানকার মেইটসরা যারা জবে ঢুকছিল, আমি ওই সময় এসে এখানে শুরু থেকেই শুরু করছিলাম ইউএসএমএলটা দিব। তো আমি বেশ কয়েক মাস আমার এটা ভাবতে ভাবতে গিয়েছে যে আমি আসলে দিব নাকি দিব না, যা এখানে থাকবো নাকি থাকবো না, নাকি আমি ইউকে তে গিয়ে জব করে তারপর ওখান থেকে পড়াশোনা করবো পাশাপাশি, কোনটা। সো আমি অনেকটা টাইম আনসার্টেন ছিলাম, আমার জন্য মনে হয় সবচেয়ে বেশি হার্ডেল ওটাই ছিল। সো তারপর আমি আস্তে আস্তে কথা বলা স্টার্ট করলাম। ইউকে তেও কোনো রকম মানে জবের ক্ষেত্রে কোনো রকম ছাড়ই আসলে দেওয়া হয় না, মানে জব করে পাশাপাশি পড়াশোনা করা, স্পেশালি ইউএসএমএল এর পড়াশোনা করাটা খুবই খুবই ডিফিকাল্ট হতো। হয়তো আমি এত জলদি হয়তো পরীক্ষা দিতে পারতাম না, আমার হয়তো 1-2 বছর লেগে যেত পরীক্ষা দিতে, বা আরো বেশিও লাগতে পারতো। সো আমার প্ল্যান ছিল যদি আমি পরীক্ষা দেই, আই
would try to make it within the shortest possible time, যত কম সময়ে দেওয়া যায়। আর আমি ইন দ্য মিন টাইম আমি অনেক এক্সামিনীদের সাথে কথা বলেছি, প্রচুর প্রচুর, মানে অনেক এক্সামিনীদের সাথে কথা বলেছি। যে সো আমি জানি যে যেটা আমি বলছিলাম যে আসলে ফ্যামিলি লাইফ যখন সবারই আমাদের এই স্টেজে ফ্যামিলি থাকে, সো রেসপন্সিবিলিটিস অনেক কিছু থাকে, কেউই কারোর পক্ষে সম্ভব না 7-8 মাস 1 বছর কমপ্লিটলি সবকিছু বাদ দিয়ে ঘরে বসে পড়াশোনা করা। আর ইউএস এর লাইফটা ডেফিনেটলি অনেক বেশি ডিফিকাল্ট। এখানে একটু একটা ছোট কিছু রান্না করে খেতে হলেও কিন্তু ফ্রম দ্য স্ক্র্যাচ সবকিছু নিজের করতে হয়, মানে কেউ একটু করে কিছু করে দেওয়ার নেই। মানে কাইন্ড অফ আমি যদি শর্টেস্ট এক্সাম্পল দিই, আমার বোতলে যদি পানি না থাকে, কেউ এসে কোনোদিন, মানে হয়তো 6 মাস চলে যাবে, কেউ এসে বলবে না যে তোমার বোতলে একটু পানি দিয়ে যায়। তো এটার থেকে শুরু করে আর সবকিছু নিজের করতে হয়। তো ওইটার পেছনে আসলে অনেক টাইম যায়, আর এটা কখনোই সম্ভব হয় না আসলে এভাবে করে সবকিছু বন্ধ করে নিজে পড়াশোনা করা। তো সবকিছু মিলিয়ে আসলে করতে হয়। তো ডিফিকাল্টিস তো অনেক কিছুই ছিল। এখানকার লাইফটা যেটা বলছিলাম, এখানে অনেক রকম ফ্যাক্টরস থাকে। এখানে যারা আছে থাকে, কেউ যদি আমার লাইফ দেখে থাকে তারা বুঝবে যে ইউএস এর লাইফটা অনেক বেশি ডিফিকাল্ট। এখানে ইউ আর অলওয়েজ অন ইউর ওন। তোমার ভালো, তুমি অসুস্থ, অনেক সময় অসুস্থ হয়েছি, শরীর খারাপ হয়েছে, কোভিড হয়েছে মাঝখানে। সময়ে কোভিড নিয়ে জ্বর নিয়ে পড়াশোনা করেছি, 103 জ্বর নিয়ে। আমি বলেছি আমার পার্টনারকে যে আমি লাইনে আছি, তুমি পড়তে থাকো, আমি শুনতেছি, কারণ আমি আজকে কথা বলতে পারতেছি না, আমি কাশতে কাশতে আমার গলা বসে গেছে। সো ওই সময়টাও পড়তে হয়েছে। সো ওগুলো সব ক্ষেত্রে গ্যাপ আছে। আর বাসায় বসে থাকা তো আসলে সম্ভব না, যে কেউ ডিপ্রেশনে চলে যাবে। তো ওই সময় কিছু সময় বাইরে বের হয়েছি, বাইরে টাইম স্পেন্ড করেছি, এখানে ফ্যামিলি, এখানে কিছু ফ্রেন্ডস হয়েছে নতুন, তাদের সাথে টাইম স্পেন্ড করেছি, ওগুলো ছিল। আর অনেক রেসপন্সিবিলিটি, যেটা বললাম যে ওই জিনিসটা তো থাকে। দেশে যারা থাকে, আমি অনেককে জানি দেশে যারা দেশ থেকে প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য ডিফিকাল্ট হচ্ছে দেশে থাকলে ডেফিনেটলি সবাই জব করছে, যারা জব হোল্ডার্স আছে তাদের তাদের স্ট্রাগলটা অন্যরকম। তারা জব করছে, একটা সার্টেন টাইম হসপিটালে দিচ্ছে, হসপিটালে এত টায়ারিং ডিউটি করে আসার পরে আসলে পড়াশোনাটা ডিফিকাল্ট। ওটা একটা অন্যরকম ডিফিকাল্টি যে আছে, এরপরে আসলে নিজেকে ফোর্স করে পুশ করে পড়াশোনা করাটা। তো আসলে দিন শেষে আমি বলবো যে আমি এখনো বলি যে আমি নিজেও হয়তো এখনো পুরোপুরি ওভারকাম করতে পারিনি। তুমি যে জিজ্ঞেস করছিলে যে আপু কিভাবে ওভারকাম করেছেন, এটা মিথ্যা হবে যদি বলি যে আমি ওভারকাম করে ফেলেছি। এখনো মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যাই, এখনো মাঝে মাঝে খুবই সাফোকেটেড লাগে। তখন দেখা যায় যে একটু কোনো কিছু করার ট্রাই করি, একটু মুভি দেখার ট্রাই করি, বা বাসায় কারোর সাথে ফোনে কথা বলি, আমার ফ্রেন্ডসদের সাথে দেশের ওদের সাথে কথা বলি, বা নিজেকে একটু ডিস্ট্রাক্টেড করি, অন্য কিছু করে একটু টাইম পাস করে এসে আবার পড়তে বসি। বাট দিন শেষে যদি টার্গেটটা ফিক্স থাকে যে আমাকে আজকে হোক কালকে হোক আমি এটা করবোই, যত কিছু আসুক মাঝখানে, দিন শেষে আমাকে এটা করতে হবে, আমি এটা করবো, এই জায়গায় নিজেকে দিন শেষে দেখতে চাই, তাহলে আমার মনে হয় সবকিছু ওভারকাম হয়েই যায় আমার মনে হয়। জি আপু, ইনশাল্লাহ আপু। আপু আপনাকে অনেক ধন্যবাদ, এতক্ষণ আপনি অনেক সুন্দর করে সব প্রশ্নের অ্যান্সার দিয়েছেন। তো আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। সব শেষে আপু জানতে চাইবো যে এই যে আপনি এই কঠিন ইউএসএমএলই নামের কঠিন এই যুদ্ধটা থেকে অনেকটা পথ এগিয়ে গেছেন। তো যারা মাত্র শুরু করবে সবকিছু, তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দিবেন, তাদেরকে কিভাবে মোটিভেট করবেন? আচ্ছা, আমি বলবো কি যে ইউএসএমএলই যদি কেউ করতে চায় তাহলে আমার মনে হয় এর জন্য সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে যে কোনো স্টুডেন্টের জন্য যে তুমি নিজেকে ইউএস এর মতো একটা দেশের ফিজিশিয়ান হিসেবে দেখতে চাও কিনা। তোমার ড্রিম তোমাকে কি বলে যে হ্যাঁ, যে আমি আমাকে দিন শেষে এই জায়গায় দেখতে চাই, এবং এটার জন্য আমার মাঝখানে যা কিছু হোক, যা কিছু প্রবলেম আসুক না কেন, আই উইল ফেস ইট এখানে। আর যারা দেশ থেকে পরীক্ষা দেয় আমি বলবো যে তাদের উচিত আসলে, আমার কাছে অনেকটা সত্যি বলতে আমার কাছে মনে হয় দেশ থেকে যদি পরীক্ষা দিয়ে আসা যায় কয়েকটা স্টেপ, রাস্তাটা একটু সোজা হয়ে যায়। মানে স্বাভাবিকভাবে আমাদের বাবা মারা থাকে, আশেপাশে মানুষজন থাকে, কেউ না কেউ আমাকে একটু হেল্প করলো, আমাকে একটু টাইম দিলো, আমি নিজের মতো পড়তে পারলাম, বাকি জিনিসগুলো বাসায় দেখার মানুষ থাকে, যেটা এখানে আসলে পাওয়া যায় না। তো আমি বলবো পেশেন্সটা রাখতে হবে। হ্যাঁ, পেশেন্স আর ডিটারমিনেশন, এই দুইটা ওয়ার্ড খুব মাথায় রাখতে হবে, যে আমার পেশেন্স রাখতে হবে অল দ্য ওয়ে, এবং আমার ডিটারমিনেশন আর গোলটা ফিক্স রাখতে হবে যে আমি এটা করবোই, আমি দিন শেষে নিজেকে এখানে দেখতে চাই। হাফ হার্টেড হয়ে কোনো কিছু করা যাবে না, যে আমি আচ্ছা আমি দেশেও এটা করি পাশাপাশি ওটা করি। আমার কাছে মনে হয় কি ওটাতে খুব বেশি টাইম ওয়েস্ট হয়, দিন শেষে আমরা মেন্টাল পিসে থাকতে পারি না। সো একটা টার্গেট ফিক্স করে ওটার পিছনে লেগে থাকাটা আমার মনে হয় দ্যাটস দ্য বেস্ট ওয়ে। জি আপু, ধন্যবাদ আপু আপনাকে।
অনেক অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন এবং এত সুন্দর করে এত ডিটেইলস আমাদের এই গাইডলাইনটা দিয়েছেন। আজকে আশা করছি সবার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে ইনশাল্লাহ সবাই, এবং আহ, যা কনফিউশন ছিল, হয়তো আমারও অনেক কনফিউশন ছিল, সেগুলো দূর হয়ে গেছে। তো আপু, আমরা আশা করি আপনিও আপনার লক্ষ্যে পৌঁছে যান খুব তাড়াতাড়ি। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আপনি যদি আমাদের পারমিশন দেন তাহলে আমরা আজকের সেশনটা এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাক্সিস মেডিকেল স্কুলকে অনেক ধন্যবাদ। আসলে অনেক মাস ধরে আমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, বাট আসলে সময় মিলছিল না আমাদের। এন্ড থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সেশন অ্যারেঞ্জ করার জন্য। কারণ অনেকে আসলে আমাকেও প্রশ্ন করে কি করব আপু, কিভাবে করব এটা সেটা। তো আজ আমার মনে হয় তারা আজকে যদি লাইভ দেখে থাকে বা রেকর্ডিংটা দেখে থাকে, তারা তাদের কোশ্চেনের অ্যান্সার গুলো পেয়ে যাবে। তোমাদের পুরো টিমের জন্য অনেক শুভকামনা থাকলো। আমার জন্য দোয়া করবে, তোমাদের সবার জন্য বেস্ট উইশেস থাকলো। জি, ধন্যবাদ আপু আপনাকে। আপু, আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আপনার কাছ থেকে আজকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আলাইকুম। তখন যারা আমাদের সাথে আমাদের এই সেশনটি দেখছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কোনো কারণে যারা আমাদের আজকের এই সেশনটি মিস করে গেছেন তাদের জন্য বলছি, আমাদের এই সেশনটি কিছুদিনের মধ্যে আমাদের ইউটিউব পেজে আপলোড করে দেওয়া হবে। আপনারা আশা করছি সেখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের অনেক কনফিউশন, অনেক প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। তো সবাই দেখে নেবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কুলের সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।